আসসালামু আলাইকুম। রোজ শুক্রবারের মতো আজকে শুক্রবারেও আমরা চলে এসেছি লাইভে, এবং আমরা বিসিসি লাভার্স পেজ থেকে চলে এসেছি, এবং আমাদের শো এর নাম আপনারা সবাই জানেন, বিসিসি লাভার্স প্রেজেন্টস লিজেন্ড টক্স। এবং আজকে আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় মোহাম্মদ আব্দুল সালাম স্যার, যাকে আমরা ডিসিসির মিস্টার কুল হিসাবে জানি। সব সময় তার মাথা ঠান্ডা থাকে, এমন একটি ব্যক্তিত্ব। এবং আমরা অনেকেই মজা করে বলি তার মাথায় আছে একটি আইস ফ্যাক্টরি। সো আমরা স্যারকে পেয়ে আজকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করছি নিজেদের। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, তোমাদের দোয়া সবাই ভালো আছে। আজকের যাক, অনুষ্ঠানে তোমাদের আলহামদুলিল্লাহ। সাথে অনেকদিন পর তোমাদের সাথে থাকতে পেরে তো আরো ভালো লাগছে আমার। ধন্যবাদ তোমাদের সবাইকে। স্যার, আপনাকেও ধন্যবাদ আমাদের শোয়ে আসার জন্য। আপনার এই পারমিশন, আপনি যে আসবেন এটার জন্য আমাদের আসলে আমরা নিজেরাও যখন আপনাকে কল করছিলাম, আমরা নিজেরাও অনেক কনফিউজ ছিলাম, স্যার কি আসতে পারবে কিনা, স্যার ব্যস্ত আছে কিনা। তো স্যার, আপনাকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। না, তোমাদেরও তাই। আসলে ওই করোনার সময় স্টুডেন্টদের সাথে কিছুটা যোগাযোগ থাকলে নিজের মনও ভালো থাকে। সেই চিন্তা থেকে যে স্টুডেন্টদের সাথে একটু কথাবার্তা বলা, একটু সময় কাটানো, একটু আড্ডা দেয়া কারণে আসা। আমার ভালো লাগছে তোমাদের এখানে এসে। থ্যাংক ইউ। এটা জেনে অনেক ভালো লাগলো স্যার। আসলে আমরা যতটা আপনাদের মিস করছি, আপনারাও আমাদের ততটা মিস করছেন। অনেক সময় মনে হচ্ছিল যে স্যাররা কি আমাদের ভুলেই গেল কিনা, আমাদের চেহারাগুলা। তো এটা জেনেও ভালো লাগছে যে না, স্যার আমাদের ভুলে নাই, স্যারও আমাদের ততটাই মিস করছে। না না তো না, তোমাদের কি আর বলা যায়। জি স্যার, তো প্রথমেই চলে যাই, স্যার জীবন কেমন কাটছে, কিছু ছোটখাটো কথা। করোনার সময় তো আসলে 6 মাস হয়ে গেল। আসলে আমাদের তো প্রচন্ড ব্যস্ততার মধ্যে আমরা সময় কাটি। অন্যান্য সবাই মনে করে টিচিং প্রফেশনে যারা আমরা আছি তারা বোধহয় খুব রিল্যাক্সে থাকি। আসলে আমরা কমার্স কলেজে যারা টিচার হিসেবে আছি, তোমরা যারা স্টুডেন্ট হিসেবে আছো, তোমরা জানো আমাদের সকালের ক্লাস শুরু হয়ে যায় 8টায়। আমরা 7:30টার মধ্যে কলেজে চলে যাই, এবং আমরা বছরের 8 মাস প্রায় 2 বেলা ক্লাস করি, তোমরা সবাই জানো। এবং জি এর স্যার। বাইরেও খাতা দেখা, পরীক্ষা নেয়া, লেকচার প্ল্যান তৈরি করা, আসলে আমরা খুব ব্যস্ততার মধ্যে সময় কাটে। এই করোনার এই দুঃসময় আসলে আমাদেরকে কিছুটা বলতে পারো বেকারই করে দিয়েছে। সময় খুব কাটে আর কি। তোমাদের এখন কলেজে অনলাইন ক্লাস চলছে ফার্স্ট ইয়ারের, যারা সেকেন্ড ইয়ারে উঠবে। অনার্স ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার মাস্টার্স এর ক্লাস চলছে। এর বাইরে আমরা কলেজের বাইরের কাজের মাধ্যমে, এর বাইরে আমরা আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে যাদেরকে আমরা আসলে সময় দিতে খুব কম পারতাম। আহ, এই সময় আসলে আল্লাহ একটা সুযোগ করে দিয়েছেন আমাদের, ফ্যামিলিকে সময় দিতে পারছি তাদের সাথে। আমি আমার এই লাস্ট আমার বাচ্চাদের সাথে, আমার বড় বাচ্চাটা ওর প্রায় 12-13 বছর, মেজো বাচ্চাটা ওর বয়সও প্রায় 9 বছর হয়ে গেল, ছোট ছেলেটার 3 বছর। আসলে আমার এই বাচ্চাগুলোর কাছে আমি চাকরি করার ফলে সময় দিতে পারতাম না। আমার কাছে মনে হয় যে আমি এখন আমার পরিবারে আমার বাচ্চাদেরকে আমি পর্যাপ্ত সময় দিতে পারছি। করোনার আসলে এটা একটা বলতে পারো যে আমার জন্য একটা পজিটিভ দিক। আমার ফ্যামিলিকে আমি সময় দিতে পারছি, সব মিলে ভালোই কাটছে। এই দুঃসময় আল্লাহ আমাদেরকে আবার আগের, আসলে আমরা ব্যস্তই থাকতে পছন্দ করি, তারপর আমি বললাম যে আসলে এই সময়টায় একটা বড় পাওয়া হচ্ছে সংসারে সংসারে একটু সময় দেয়া, বাচ্চা কাচ্চার সাথে সময় কাটানো। এটা একটা বড় প্রাপ্তি বলতে পারি আমি। বাহ স্যার, শুনে অনেক ভালো লাগলো, আপনার দিন অনেক ভালো কাটছে। এবং স্যার, যেহেতু আমরা এই কথার মধ্যেই চলে আসলাম স্যার, তাহলে স্টুডেন্ট এন্ড টিচারদের কথায় যে চলে আসলাম। স্যার, আমরা অনেকেই এই জিনিসটা, আমি অনেকের কাছ থেকে শুনছি যে স্কুলে আমরা যেভাবে অ্যাকাউন্টিং শিখছি অনেক ভয় পাইতাম আমাদের অ্যাকাউন্টিং সাবজেক্টটা। তো পরবর্তীতে অনেকের কাছ থেকে এটা শোনা যে যখন সালাম স্যার আমাদের কেসটা হাতে নিয়েছেন, তো তারপর থেকে অ্যাকাউন্টিং এখন খেলা মনে হয়। তো স্যার, যে কোশ্চেনটা আপনাকে করতে চেয়েছিলাম যে আমাদের অনেকেরই আগ্রহ তৈরি করেছেন আপনি অ্যাকাউন্টিং এর। তো আপনার এই আগ্রহটা, আপনি যে অ্যাকাউন্টিং এর প্রতি এত আগ্রহী, এটা আপনাকে কে তৈরি করে দিয়েছে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে তোমাদের এই প্রশ্নটা শুনে আমারও ভালো লাগছে। অ্যাকাউন্টিং আসলে যে কোনো সাবজেক্টেই, তোমরা যেই সাবজেক্টে পড়ান না কেন বা যেই সাবজেক্টেই তিনি পড়াশোনা করেন না কেন,
সাবজেক্টের প্রতি যদি একটা ভালোবাসা আসলে তৈরি না হয়, যে কোনো সাবজেক্ট হোক, আসলে সেই সাবজেক্টে ভালো করা খুব কঠিন। তোমাকে যদি আমি বলি, হিসাব বিজ্ঞান যেমন আমার মেট্রিক পর্যন্ত, এসএসসি পর্যন্ত কিন্তু আমার সায়েন্স ছিল। এরপর আমি যখন এইচএসসি তে চলে আসলাম তখন আমি কমার্সে চলে আসছি। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, আমাদের আমরা যখন পাশ করেছি তখন কমার্স বলে কোনো বিষয় ছিল না এসএসসি তে, তখন মানবিক আর বিজ্ঞান শাখায় ছিল। তো আমাদের স্কুলে আমাদের এক স্যার ছিলেন মোস্তফা কামাল স্যার, আমি শ্রদ্ধা ভরে স্যারের কথা স্মরণ করছি। তো স্যার আমাকে আসলে আমাদের কলেজে পিওর সায়েন্স যেটা, সেটা আমরা 4-5 জন ছাড়া বাকি কাউকে দিতে চাচ্ছিল না। আমাদের স্কুলটা একদম নতুন ছিল, অল্প কিছু স্টুডেন্ট ছিল। তো ওখানে আমরা সায়েন্স যারা নিতে চেয়েছিলাম পিওর সায়েন্স, 4-5 জন ছাড়া বাকি কাউকে আর সায়েন্স দেওয়ার মতো উপযোগী ছিল না। তো স্যার আমাদের মোস্তফা কামাল স্যার, আমার মনে আছে, উনি আমাকে একবার ডেকে বললেন যে সালাম, তোমার 4-5 জনের জন্য আমাদের আসলে নতুন করে একটা গ্রুপ খোলা, তুমি সায়েন্সই পড়ো। তখন বাণিজ্য শাখা ছিল না, আমি পাশ করেছি ইন্টারমিডিয়েট অনেক আগে, 1994 সালে, বহু আগে, তোমাদের অনেকের হয়তো জন্মই হয়নি তখন। তো স্যার তখন আমি সায়েন্স নিয়েছি, বাট আমার হচ্ছে তখন ওই হিসাব বিজ্ঞান যেটা, এটা আমার ঐচ্ছিক বিষয় হিসেবে ছিল। সেখান থেকে আসলে হিসাব বিজ্ঞানের প্রতি ভালোবাসা, এবং আমার মনে আছে হিসাব বিজ্ঞান আমাদের মোস্তফা কামাল স্যার, স্যার এখনো বেঁচে আছেন, স্যারের সাথে মাঝে মাঝে দেখা হয়। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে স্যার যদি এখন শোনেন বা পরবর্তীতে কখনো শোনেন, আমি তোমাদের মাধ্যমে স্যারের প্রতি আমার সেই কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে হিসাব বিজ্ঞানের প্রতি যে আলাদা একটা ভালো লাগা, ভালোবাসা, সেটার প্রথম কৃতিত্ব আমাদের মোস্তফা কামাল স্যার, আমার স্কুলের খুবই প্রিয় স্যার আমার। তিনি আমার মধ্যে হিসাব বিজ্ঞানের ভালোবাসা তৈরি করেছেন। আমি দেখতাম স্যার যখন হিসাব বিজ্ঞান শিখাতেন, আমার কাছে মনে হয় যে খুবই সহজ একটা বিষয়। তো স্যারের কথাগুলো আমরা খুব মনোযোগ দিয়ে শুনতাম, বাসায় গিয়ে প্রচুর প্র্যাকটিস করতাম, এবং একটা সময় মনে হলো যে না, বোধহয় অ্যাকাউন্টিংটা আমি ভালোই পারি। সেখান থেকে আসলে অ্যাকাউন্টিং এর প্রতি একটা ভালোবাসা তৈরি। এরপর আমার কলেজ লাইফের আমার শিক্ষকদের অবদানের কথা আমি বলবো। আমি সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি 1993 সালে, এবং আমি যাদের কাছে পড়াশোনা করেছি তোমরা হয়তো অনেকের নাম শুনবা, বা তোমার যারা বাবা বা তোমাদের বড় ভাই যারা, তাদের কাছ থেকে তো নাম শুনতে পারো। আমি যাদের কাছ থেকে হিসাব বিজ্ঞান শিখেছি আমার কলেজ লাইফে, তারা বাংলাদেশের লিজেন্ডারি বলতে পারো। যেমন হাফিজউদ্দিন স্যার আমাদের কলেজের প্রিন্সিপাল ছিলেন, তোমরা হয়তো নাম শুনতে পারো। আমাদের হাফিজ স্যার আমার তখন সিটি কলেজের প্রিন্সিপাল ছিলেন, আমরা তার বই পড়তাম। আমাদের ক্লাস নিতেন সুভাষচন্দ্র দাস স্যার, অসাধারণ এক ব্যক্তিত্ব। এবং আমার কাছে মনে হয় যে অ্যাকাউন্টিং একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট হলো, এটাকে যে এত রস কষে পড়ানো যায় এবং এমন চমৎকার ভাবে পড়ানো যায়, আসলে স্যারের ক্লাস না পেলে আমি কখনো বুঝতাম না। আমাদের জাহিদ স্যার ছিলেন আমাদের, এখন তোমরা নাম শুনবা, তার বই এখনো চলছে। আমাদের ওয়ালিউল্লাহ স্যার, মোকাররম হোসেন স্যার, কাজী মোকাররম স্যার, তাদের দেখে আসলে অ্যাকাউন্টিং এর, তাদের ক্লাস করে অ্যাকাউন্টিং এর প্রতি আরেকটা ভালো লাগা। মনে হতো যে না, অ্যাকাউন্টিং এত চমৎকার বিষয়, আমিও তো এরকম ভালো লাগা আমার মধ্যে তৈরি হয়ে গেছে। আমারও মনে হচ্ছে একসময় যদি স্যারদের মতো টিচার হতে পারতাম। এরপর আমি যখন ইউনিভার্সিটিতে গেলাম, আমি 1997 সালে ঢাকা ইউনিভার্সিটিতে আমার শিক্ষা জীবন শুরু হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে আমরা বাংলাদেশের সবচেয়ে সেরা সেরা টিচারদের ক্লাস পেয়েছি। এবং তোমরা যারা অ্যাকাউন্টিং এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তোমাদের যদি কেউ পড়ে, তোমরা শুনবা শান্তি নারায়ণ স্যার, আনিসুর রহমান স্যার, মমতাজউদ্দিন স্যার। এরা আসলে বাংলাদেশের অ্যাকাউন্টিং এর বলতে পারো যে তারা অ্যাকাউন্টিংটাকে এত দূর নিয়ে আসছে। তাদের ক্লাস যখন পেতাম তখন মনে হতো যে না, এর চেয়ে ভালো সাবজেক্ট আর হতে পারে না। সেখান থেকে অ্যাকাউন্টিং এর প্রতি একটা ভালো লাগা এবং এর প্রতি প্রচন্ড পরিশ্রম করা। এবং একটা সময় মনে হয়েছে যে না, বোধহয় অ্যাকাউন্টিং, আমি নিজে অ্যাকাউন্টিং বিষয়টাকে নিজের মধ্যে নিতে পারি, আমি অ্যাকাউন্টিং বিষয়টা একসময় মেজর হিসেবে পড়াশোনা করতে পারি। সক্রিয়া সেই একদম স্কুল লেভেল থেকে ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত যাদের সংস্পর্শে আমি পড়াশোনা করেছি, যে সমস্ত শিক্ষকদের, মহান শিক্ষকদের, সমস্ত অবদান তাদের, আসলে সমস্ত অবদান তাদের, তাদের উৎসাহ অনুপ্রেরণার কারণেই হয়তো অ্যাকাউন্টিং বিষয়টাকে এত 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 তিক্ত একটা বিষয়। আমি বললাম যে হিসাব বিজ্ঞান অনেকের কাছে মনে হয় একটা কাঠ কোঠা একটা সাবজেক্ট, কিন্তু তারা আমার মধ্যে এই সাবজেক্টটার রসটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন আমার মধ্যে। আজকের এই অনুষ্ঠানের মধ্যে আবারও তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে তাদের দেখেই অ্যাকাউন্টিং বিষয়টাকে এত ভালোবাসার বিষয় হিসেবে আমি গ্রহণ করতে পারছি। আসলে স্যার, আপনি আপনার কথা দিয়েই আমাদের কাছে প্রমাণ করে দিয়ে গেলেন যে একজন শিক্ষকই পারে একটা স্টুডেন্টের মন চেঞ্জ করে দিতে। যে কোনো সাবজেক্ট যেগুলো আমাদের কাছে খারাপ লাগছে, সেটাকেই একদম প্রিয় সাবজেক্ট বানিয়ে দিতে।
এটা আসলে আপনার কথা দিয়ে প্রমাণ হয়ে গেল। একদম আপনাদের অবদান আমাদের জীবনে যে আসলে কতটা, এটাই আপনার কথা দিয়ে প্রমাণ হয়ে গেল। তো আমিও আসলে, না আমরা এটা সবাই, সত্য। আমরা আজকের এই লাইভের, জি স্যার, আজকের লাইভের মাধ্যমেই আমি সবাইকে, আপনার যত শিক্ষকগণ ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনার মতো একজন স্টুডেন্টকে আমাদের সামনে প্রেজেন্ট করেছেন। তো তারা আসলে আমাদের ফিউচারও অনেকটা করে দিয়েছেন। তো আপনার সকল শিক্ষকগণের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, এবং তাদের দীর্ঘায়ু কামনা করছি, এবং আশা করছি তারা সবাই আমাদের আশীর্বাদে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ধন্যবাদ তোমাদেরকে, তাদের অনেক জন্য মন ধন্যবাদ। প্রাণ দিয়ে দোয়া চাই। জি স্যার। থ্যাংক ইউ। এখন স্যার, যেহেতু আপনার আহ, শিক্ষা জীবনের কথা আমরা অনেকটাই জেনে ফেলেছি, তো এখন স্যার আপনার কর্মজীবনের কথা কিছু যদি জানতে পারি, যে আমাদের সাথে আপনি কতদিন আছেন, মানে আপনার শিক্ষক হিসাবে আপনার জীবন কত দূর এগোচ্ছে, কবে থেকে শুরু হলো, কিছু কিছু যদি জানতে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, শিক্ষকতা জীবন সম্পর্কে তুমি আমার কাছ থেকে যেটা জানতে চেয়েছো, ধন্যবাদ। তো তার আগে আমি একটু বলি, আমি আমার স্কুল, আমি যখন কলেজ পাশ করেছি ঢাকা সিটি কলেজ থেকে 1996 সালে। তো 96 সালে যখন আমার রেজাল্ট ভালো ছিল, তো তখন আমাকে সাংবাদিকরা প্রশ্ন করলো যে আপনি ভবিষ্যৎ জীবনে কি হতে চান। তো আমার কেন জানি তখন মনে হলো, কোনো চিন্তা ভাবনা না করে বলে দিয়েছিলাম যে আমি ভবিষ্যতে শিক্ষক হতে চাই। এটা হয়তো তখন বাহ। না বুঝেই বলেছিলাম, সত্যি কথা। পরবর্তীতে হয়তো এত কিছু ভাবনা চিন্তা করিনি, মন থেকে চলে আসছে হয়তো। শিক্ষক যাদেরকে পেয়েছি, আসলে একজন শিক্ষক একজন ছাত্রের কাছে হচ্ছে দেবতার মতো। একজন জি শিক্ষক হচ্ছেন একজন শিক্ষার্থীর কাছে দেবতার মতো, আমি এটা বিশ্বাস জি করি। জি। আমার শিক্ষকদেরকে যখন আমি দেখতাম, তখন আমার শিক্ষকদের মনে হতো যে আমার সামনে আমার দেবতায় দাঁড়িয়ে আছেন। আমার সামনে আমাকে গড়ার জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি যখন কথা বলতেন, আমরা তার কথাগুলো মন্ত্রমুগ্ধের মতোই শুনতাম। হয়তো সেই কারণে তাদেরকে দেখেই মনের অজান্তেই, কোনো প্ল্যান ছাড়াই, আমি, আমার মনে আছে যে আমি উচ্চ মাধ্যমিক পাশ করার পরই আমাকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি জীবনে কি হতে চাও, আমি হয়তো কোনো চিন্তা না করে বলে দিয়েছিলাম আমি ভবিষ্যতে শিক্ষক হতে চাই। হয়তো আমার এই চাওয়াটাই আল্লাহ পূরণ করে দিয়েছেন। পরবর্তী জীবনে বিশ্বাস করবা যে আমি আমার চাকরি, আমার যখন পাশ করলাম আমি বিবিএমবিএ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আমার রেজাল্ট হয়েছে 2004 সালের, আমার মনে আছে এখনো, 2004 সালের 5ই জুন। এবং ঢাকা কমার্স কলেজে আমি জয়েন করেছি ওই একই মাসের 15ই জুন। তাহলে মাঝখানে আমার রেজাল্টের বাহ। পর আমি 10 দিন বেকার ছিলাম। তো বাহ। ঢাকা, আমি 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 ঢাকা কমার্স কলেজ জয়েন করার পর আমি অন্য কোথাও আর চাকরির জন্য কখনো কোনোদিন পরীক্ষা দিইনি। এবং ঢাকা কমার্স কলেজে আমার প্রথম চাকরি এবং শেষ চাকরি। অন্য কোথাও চাকরি করার আমার সুযোগ হয়নি, অথবা বলতে পারো আমার সেই সুযোগের হয়তো প্রয়োজনই হয়নি। কমার্স কলেজে আমি যখন শিক্ষক হিসেবে যোগ দিলাম, সেটা 2004 সালের 15ই জুন। 16 বছর শেষ হয়ে আমার 17 বছরে পড়লো। বাহ। এবং আমার স্পষ্ট মনে আছে আমার প্রথম দিনের কথা কমার্স কলেজের। সে প্রথম দিন থেকে এখনো পর্যন্ত আমি মন্ত্রমুগ্ধের মতো এই প্রফেশনটার মধ্যে আছি। এবং আমি আমি শুকরিয়া আদায় করি মহান সৃষ্টিকর্তার প্রতি, যে এমন একটা প্রফেশন আমি বেছে নিয়েছি। হয়তো এই প্রফেশনে আমি হয়তো অনেক আর্থিক বিষয় হয়তো আমি এতটা পাইনি, বাট আমার শিক্ষার্থী যারা, তাদের কাছ থেকে যে সম্মান, যে শ্রদ্ধা পাই, সেটা আসলে অন্য কোনো প্রফেশনের সাথে তুলনা করার মতো না। আমি আমার প্রফেশনের প্রতি পুরোটাই আমি স্যাটিসফাইড। এবং আমি দোয়া করি, আমি আমি চেষ্টা করি আমার আমার যে প্রফেশন, এই প্রফেশনের প্রতি 100% অনেস্ট থাকার। এবং তোমাদেরকে আমি একটা কথা বলি যে যে কোনো প্রফেশনে মানুষ যখন যায়, এই প্রফেশনে দুইটা কারণে যায়। একটা হচ্ছে যেমন টিচার যারা হয়, আমরা অনেক সময় দেখি অনেকে বলে যে টিচার বাই চয়েস, টিচার বাই চান্স। আমি এখানে কমার্স কলেজে জয়েন করেছি যখন, এরপর থেকে একটা বারের মতো আমার মনে হয়নি যে আমি এখানে টিচার বাই চান্স হয়েছি। আমার সবসময় মনে হয়েছে আমি টিচার বাই চয়েসই হয়েছি। এবং আমি যখন আমার ক্লাসরুমে ঢুকি, এটা বলতে পারো যে আমার হয়তো আল্লাহ আমাকে রক্তের মধ্যে আমার শিক্ষকতার টা ঢুকিয়ে দিয়েছেন। আমার এমন বহু দিন গিয়েছে যে হয়তো মনে হয়েছে যে আজকে ক্লাস থেকে আমি পড়াবো না, আমার ক্লাসটা ভালো লাগছে না। কিন্তু আমার মনে আছে আমি ক্লাসরুমে যখন ঢুকি, তখন মনে হয় যে যে আমার সমস্ত চিন্তা, সমস্ত কষ্ট বা সমস্ত অসুস্থতা আমার দূর হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে আমার এই প্রফেশনটা আমার রক্তের সাথে মিশে গেছে।
এবং এই প্রফেশনটাকে ছেড়ে আমি হয়তো অন্য কোথাও হয়তো আমি এতটা ভালো করতে পারবো না, এই জন্য হয়তো মহান আল্লাহ আমাকে এই প্রফেশনে রেখেছেন। 2004 সাল থেকে এখন 2020, 16 বছর শেষে 17 বছরে পড়লো। আগামী দিনগুলো যাতে আমি আমার এই শিক্ষকতা জীবনটা কাটাতে পারি, যাতে আমি সুস্থভাবে কাটাতে পারি, তোমরা যারা শিক্ষার্থী আছে তোমাদের কাছে আমি সেই দোয়াই চাই, যাতে সম্মানের সাথে এবং আমার শিক্ষার্থীরা আমার কাছ থেকে যা প্রত্যাশা করে আমি যাতে আমার প্রত্যাশা পূরণ করতে পারি, সেটা তোমাদের কাছ থেকে দোয়া চাইবো। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমি যখন স্কুল লেভেল বা কলেজ লেভেল বারবার আমার শিক্ষকদের কথা আমি আজকে স্মরণে চলে আসছে, আসলে যেহেতু এই প্রফেশনে আমি আছি। আমার মনে আছে আমার শিক্ষকদের যখন আমি দেখতাম স্কুল লেভেল, কলেজ লেভেল আমার সুভাষ স্যারের কথা এখন মনে পড়ে। স্যার রিটায়ারমেন্টে চলে গেছেন কয়েক বছর আগে। আমাদের ওয়ালিউল্লাহ স্যার, আমাদের কাজী মোকাররম হোসেন স্যার, আমার কাছে মনে হতো ক্লাসে যখন আসতেন তখন মনে হতো তার সমস্ত কিছু, তার সমস্ত ধ্যান জ্ঞান সব ক্লাস কেন্দ্রিক হয়ে যেত। আমি যখন কমার্স কলেজে প্রথম জয়েন করলাম, আমি তোমাদের কাছে আমার একদম মনের গভীর থেকে কথাটা বলছি সর্বোচ্চ সততার সাথে, যে আমার কাছে সবসময় যখন প্রথম দিন টিচিং এ চলে আসছি আমি একটা জিনিস পণ করেছি, যাতে কখনো আমার মধ্যে আমি শিক্ষকতা জীবনে যাতে কোনো স্টুডেন্ট আমাকে বলতে না পারে যে আমি ক্লাসে এসে তাদেরকে বঞ্চিত করেছি। আমি হয়তো আমার সামর্থ্য যতটুকু আছে, আমার সামর্থ্যের মধ্যে সীমাবদ্ধতা থাকতে পারে, আমার সামর্থ্যের আমি আমার সর্বোচ্চ ব্যবহার করে আমি ক্লাসে উজাড় করে দেওয়ার চেষ্টা করি, এবং আগামী দিনগুলো আমি যাতে সুস্থ থাকতে পারি এবং আমি যেভাবে চলছি তার চেয়ে তার ভালোভাবে ছাত্রদেরকে আমি আমার সেবা দিতে পারি, আমি এই দোয়া করব। ধন্যবাদ। আসলে যে আপনার কথার মধ্য দিয়ে শুধুমাত্র আমরা যে একটা গতি, আমাদের জীবনের যে একটা লক্ষ্য থাকে, গতি থাকে, এগুলোর উপরে যে আমাদের শিক্ষকদের কত বড় ছাপ থেকে যায় এটা আপনার কথা দিয়ে একদমই স্পষ্ট হচ্ছে। এবং আমি আপনার টিচার, আপনার যে শিক্ষকগণ ছিলেন তাদের উপরে আসলেই আমি কি বলবো, কৃতজ্ঞতা আমার শেষ হচ্ছে না, কারণ আপনার মধ্যে তারা এভাবে ঢুকে গিয়েছেন। এবং আমরা আসলে সত্যি ভাগ্যবান যে এমন একজন মানুষকে পেয়েছি যার মধ্যে এতগুলো টিচারের গুণ আমরা একসাথে পাচ্ছি। তো এটা আসলে অনেক বড় নিজের কাছেও পাওয়া। স্যার আপনার এই কথা থেকেই যেহেতু টিচারদের গুণ চলে আসলো, তো স্যার একটা প্রশ্ন যদি আমি না করি আসলে পারছি না, যে আপনার আমরা ফার্স্টেই যখন আমাদের শোটা শুরু করলাম বললাম যে স্যার হচ্ছে মিস্টার কুল, তার মাথার উপরে আছে একটা আইসের ফ্যাক্টরি, তার মাথা কখনোই গরম হয় না। তো স্যার এই কথা থেকে যদি আসি যে স্যার আমরা দেখেছি আপনার মাথা আসলে কখনো গরম হয় না, তো স্যার এইটার রহস্য কি? এটা কি আপনার শিক্ষকদের থেকে পাওয়া, নাকি নিজের থেকেই স্যার এই জিনিসটা মানে ছোটবেলা থেকেই এমন, মানে এটা রহস্য কি? কারণ আমরা একটুতেই গরম হয়ে যাই। আমি আপনার মতো মানুষ জীবনে কম দেখেছি যে কোনো কিছুতেই তার কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ। আসলে যেটা তুমি বলেছো যে ক্লাসরুমে আমি খুব মাথা ঠান্ডা রেখে ক্লাসটা পরিচালনা করার চেষ্টা করি, এটা কেন হয় জানি না। ব্যক্তিগতভাবে আমি হট টেম্পার্ড না, কুল টেম্পার্ডই বলতে পারো। তারপর আমি বলি ক্লাসে গিয়ে হয়তো অনেক সময়, যেমন আমি আমার অনেক অন্য কলেজের অনেক টিচার, আমার নিজস্ব টিচার আছে অনেক, হয়তো বেশিরভাগ টিচার আমাদের কমার্স কলেজের বা অন্য কলেজে যাচ্ছেন পরিচিত বেশিরভাগ টিচাররাই চমৎকারভাবে ক্লাস পরিচালনা করেন। তারপর অনেক সময় আমার অনেক কলিগের কাছে, এটা আমাদের কলেজের বাহিরে বা কলেজের মধ্যে কিছু সামান্য, তাদের মধ্যে অনেক সময় আমরা শুনি যে ক্লাসে গিয়ে হয়তো স্টুডেন্টদের কন্ট্রোল করা যায় না, তাদেরকে অনেক বকাঝকা করতে হয়, তাদেরকে শাস্তি দিতে হয়। তোমাদের কমার্স কলেজে তো একটা ভয় আছে, কার্ড নিয়ে যায় অনেক সময় স্টুডেন্টদের কাছ থেকে। জি স্যার। আমি 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 আমার ব্যক্তিগত আমার এই 17 বছর পড়লো আমার চাকরি জীবনে, এটা জানি না রহস্য কি, এটা হয়তো আল্লাহর অশেষ কৃপা। তারপর আমি বলবো যে আমি যখন ক্লাসে ঢুকি আমি ছেলে মেয়েদেরকে একটা কথা বলি যে আমি আমার পক্ষ থেকে আমার সর্বোচ্চটা চেষ্টা করব, বাট আমি যে চেষ্টাটা করছি এই চেষ্টাটা তোমার মধ্য থেকে যদি আমি পাই তাহলে তোমার আমার যে সম্মিলিত একটা প্রয়াস, এই প্রয়াসে একটা ভালো কিছু বের হয়ে আসবে। আমি খুব চেষ্টা করলাম বাট তুমি কোনো চেষ্টা করলে না, অথবা তুমি খুব চেষ্টা করছো আমার ক্লাসটা নেয়ার বাট আমি চেষ্টা করলাম না, এটা যদি ওয়ান ওয়ে হয় তাহলে কখনো এখান থেকে ভালো রেজাল্ট বের হয়ে আসবে না। একটা ভালো রেজাল্ট বলতে আমি এখানে বলছি যে ক্লাসটা ইফেক্টিভ হবে না। ক্লাসটা ইফেক্টিভ করতে হলে আমার যেমন ভূমিকা আছে তোমারও সেই ভূমিকা আছে। আমি খুব সক্রিয় আদায় করছি এবং আমি 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 ধন্যবাদ দিচ্ছি আমার এই 17 বছর চাকরি জীবনে, তো প্রায় আমি যদি বলি প্রায় 30,000 স্টুডেন্ট আমার হাত দিয়ে বের হয়ে গেছে। আমার এই 17 বছর চাকরি জীবনে আমি এমন দিন খুব কম পেয়েছি
যে স্টুডেন্টরা আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলোর বাহিরে আসা। আমার কাছে মনে হয় যে স্টুডেন্টরা হয়তো রিয়েলাইজ করেছে যে স্যার হয়তো আমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করে, সো স্যারের চেষ্টার সাথে আমরাও একাত্ম হই। এই কারণে আমার কখনই ক্লাসে এসে কখনো স্টুডেন্টরা আমাকে তার বকাঝকা করতে হবে অথবা তাদেরকে শাসন করতে হবে এমন প্রয়োজন হয়নি। কখনো যদি প্রয়োজন হয় শাসন করেছি। আমার কাছে মনে হয় স্টুডেন্টরা নিজেরা হয়তো স্বীকার করেছে যে না, স্যার যে কাজটা করেছে এই কাজটা হয়তো আমাদের ভালোর জন্যই করেছে। এই 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 ঘটনাটা খুব কম ঘটেছে আমার জীবনে। আমার জীবনে খুব কম সময় এসেছে যে আমি ক্লাসে স্টুডেন্টদেরকে খুব বেশি বকাঝকা করতে হয়েছে। এটা স্টুডেন্ট সমস্ত কৃতিত্ব স্টুডেন্টদের, আসলে আমার কৃতিত্ব খুব সামান্য এখানে। আসলে মাথা গরম করার মতো পরিস্থিতিতে আমি হয়তো খুব কম পড়ি নাই বললেই চলে। স্টুডেন্টদের কাছ থেকে আমি পর্যাপ্ত সহযোগিতা পেয়েছি। এক্ষেত্রে আমি এক কথাই বলবো যে এক্ষেত্রে আমার শিক্ষার্থী যারা ছিল 17 বছরে, তাদের প্রত্যেকের অবদান এখানে আসলে আমার চেয়ে অনেক বেশি। তারা আমাকে সর্বতভাবে সহযোগিতা করেছে। তাদের সহযোগিতা না পেলে হয়তো তোমরা আজকে যে কথাটা আমাকে বললে, আমি ক্লাসে খুব মাথা ঠান্ডা করে ক্লাসটা পরিচালনা করি, তাদের সহযোগিতা না পেলে আমার পক্ষে এই কাজটা করা কখনোই সম্ভব হতো না। তো তোমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার শিক্ষার্থী যারা আছে, আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা বলব বা তাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি প্রত্যাশা করছি যারা পরবর্তীতে আমাদের শিক্ষার্থী হয়ে আসবে, তারা তার শিক্ষক যারা আছে তাদেরকে যদি এভাবে সহযোগিতা করে, তাহলে আমার কাছে মনে হয় যে তাদের ক্লাসটা আরো বেশি ইফেক্টিভ হবে, ক্লাস নিতে পারবে। কিছু শিক্ষার্থী আমাদের থাকে যে অনেক সময় তাদের হয়তো ইচ্ছাকৃতভাবে ক্লাসটাকে একটু ডিস্টার্ব করার চেষ্টা করে। এটা আমার ক্ষেত্রে হয় নাই বললেই চলে। আমি আমার শিক্ষার্থীদের প্রতি আমি অনুরোধ করব, যারা এখন ফার্স্ট ইয়ারে আছে বা সামনে আসবে, বা তোমরা যারা আছো, তোমরা পরবর্তীতে অনার্স লেভেলে পড়বা, আসলে তুমি যদি তোমার শিক্ষককে সহযোগিতা করো, শিক্ষক তোমাকে সহযোগিতা করবে। এক্ষেত্রে আমার ভাগ্য ভালো বলতে পারো তোমরা। আমি হয়তো খুব ভাগ্যবান যে আমার শিক্ষার্থীর কাছ থেকে সহযোগিতা পেয়েছি। ব্যক্তিগতভাবে আসলে যেটা বললা যে মাথা খুব কুল বা যেটা, এমন কোনো বিষয়ের সিচুয়েশন আমার পড়তে হয়নি বলে হয়তো আমি আমার মাথাটা আমি যেটা বললা যে আমি গরম দেখাতে হয়নি, আমার প্রয়োজন সিচুয়েশন এমন পড়েনি। সামনের দিনগুলো না পড়ুক, এবং আমি চাই যে আমার আগামী জীবনটাই তোমাদের সাথে যেভাবে কাটিয়েছি বিগত সময়টা, সামনের সময়টাও যাতে একইভাবে কাটাতে পারি। থ্যাংক ইউ। স্যার, আপনি এই অবস্থায় যদি বলেন যে আপনার কখনো মাথা গরম করতে হয় নাই, আর কমার্স কলেজে আমি পড়ছি, তো আমিও জানি যে আমাদের কিছু স্টুডেন্ট, আমার কিছু ক্লাসমেটরা যারা নিজেরাই অনেক অস্থিরতায় ভোগে, তো এরকম মানুষের সাথে থেকেও আপনি যখন বলছেন যে আপনার কখনো মাথা গরম করতে হয় নাই, সেটা আসলে আপনার ধৈর্যেরই পরিচয় বহন করে। এবং আপনি আসলে ধৈর্যের দিক থেকে আসলে এক কথায় অসাধারণ। এবং আমি আমি এবং আমার সহপাঠীরা অবশ্যই চেষ্টা করব যে আপনাকে এই দিক থেকে অবশ্যই ফলো করার। যে আসলে ধৈর্যবান ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আমরা সবাই জানি। তো এই জিনিসটা আসলে ফলো করার খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার, এবং আমি আশা করব যে সবাই এটা ফলো করবেন। এবং এরই সাথে আমরা কিছু কমেন্টে চলে যাচ্ছি। আজকে অনেক কমেন্ট আসছে, আসলে অনেক ভালো লাগছে যে স্যারের অনেকেই আমাদের লাইভটা দেখছেন এবং স্যারের অনেক ফ্যান। তো প্রথম কমেন্ট আল মাহসুদ শাহরিয়ার জয়, সে আসসালামু আলাইকুম দিয়েছেন, এবং যে স্যার সবার উদ্দেশ্যে ওয়ালাইকুম আসসালাম বলে দিয়েছে। এরপরে হচ্ছে আলিফ, সেও সালাম দিয়েছে স্যারকে। পরবর্তী কমেন্টে যদি চলে যাই, যে এমডি শামসুল তাবরিজ বিএসএল, সে আবারও সালাম দিয়েছে স্যারকে। আসলে পৃথিবীতে সবচেয়ে বেশি সালাম হয়তো স্যাররাই পান, ম্যাডামরাই পান। আপনাদের উপরে শান্তি বর্ষণ হতে থাক, আর আপনারা এইটা থেকেই আপনারা অনেক অনেক ভালো থাকেন, আমাদের এই শুভকামনায়। পরবর্তীতে একজন লিখেছেন আল মাসুদ শাহরিয়ার জয়, সে লিখেছেন ডিসিসি এর লুকা প্যাসিওলি। জি স্যার, আমরা নিজেরাও মানি, শুধু ডিসিসি না। জি স্যার, বলুন। শিক্ষকতা জীবনের একটা, তুমি যেহেতু বললা সালাম খুব পাচ্ছি, শিক্ষকদের আসলে জীবনে খুব চাওয়াটা খুব কম। তো যারা শিক্ষক হিসেবে আছেন তাদের জীবনে চাওয়াটা খুব কম থাকে। তো চাওয়াটা একটাই থাকে যে তিনি তার শিক্ষার্থীদের কাছ থেকে জীবনের শেষ সময় পর্যন্ত সম্মানটা পাবেন। শিক্ষকদের সবচেয়ে বড় প্রাপ্তির হতে তিনি সম্মান পান। তোমাদের একটা ঘটনা বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি, বিজনেস ফ্যাকাল্টি থেকে।
তো আমার জীবনের প্রাপ্তি কোনটা, আমি ছোট করে একটু বলি। আমার জীবনের প্রাপ্তিটা কোনটা? প্রাপ্তিটা হচ্ছে যে ধরো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি 3rd ব্যাচের স্টুডেন্ট। আমার ফ্রেন্ড 3জন ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার আছে, এখন একজন আছে, 2জন বাইরে আছে। আমার ফ্রেন্ডদের ম্যাক্সিমামই ব্যাংকার, কিছু আছে চার্টার অ্যাকাউন্টেন্ট হয়ে গেছে, কিছু আছে বিভিন্ন টেলিকমিউনিকেশন সেক্টরে আছে। তো আমরা বছরে একবার ইফতার পার্টি হয় আমাদের বেচের, মাঝে মাঝে ডিপার্টমেন্টে হয়তো খুব প্রয়োজন অনেক সময় যাওয়া হয়। আমাদের প্রাপ্তিটা কোথায় জানো? যে আমার ফ্রেন্ডরা যখন যায় এখন ফ্যাকাল্টিতে, একই ফ্যাকাল্টিতে যেখানে আমি পড়াশোনা করে আসছি, তো আমি যখন আমার ফ্যাকাল্টিতে যাই, আমার ফ্রেন্ডদের আশেপাশে আমরা ফ্রেন্ডরা ছাড়া কেউ তাকে জিজ্ঞাসা করে না কেমন আছেন। আমার বড় প্রাপ্তি কি জানো? আমি যখন আমার ডিপার্টমেন্টে যাই, দেখা আমার পাশে হয়তো 100 স্টুডেন্ট চলে আসছে যে স্যার কেমন আছেন, স্যার কেমন আছেন। তারা অনেক সময় বিরক্ত হয়ে বলে যে তোর জন্য তো এখানে দাঁড়ানো যায় না। তো আমাদের প্রাপ্তি একটা জায়গায় যে আমি যেখান থেকে পাস করে আসছি, আমার স্টুডেন্টরা ওখানে গিয়ে আবার পড়াশোনা করছে। তারা যখন আমাকে এসে বলে যে স্যার কেমন আছেন, আসলে জীবনের চেয়ে বড় কিছু আর লাগে না, একজন শিক্ষকের এর চেয়ে বড় কিছু লাগে না। আমার জীবনে এমন বহু সময় গিয়েছে যে বাংলাদেশের আমি যেই যে জেলাগুলো গিয়েছি, তো আমার তো এখন অনেক বছর, প্রায় 17 বছর চাকরি। তো দেখা বাংলাদেশের বিভিন্ন জেলায় যখন যায়, এমন জেলা খুব কম হয়েছে যে জেলায় আমার কোনো স্টুডেন্টের সাথে আমার দেখা হয়নি। অনেক দূর থেকে হয়তো একজন স্টুডেন্ট এসে আমাকে সালাম করছে। আসলে আমাদের প্রাপ্তি এই জায়গাটাই, শিক্ষক হিসেবে আমাদের প্রাপ্তি এই জায়গাটাই। অন্য কোনো প্রাপ্তি খুব বেশি আমাদের নাই, বা প্রাপ্তির সেই আশা থাকলে হয়তো এই প্রফেশনে আসতাম না আমরা। তো প্রাপ্তি এই জায়গাটাই যে মৃত্যু পর্যন্ত হয়তো আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই, তোমাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। আমার শিক্ষার্থী যারা যারা এখানে জয়েন করেছে, প্রত্যেকের কাছে আমার কৃতজ্ঞতা। আসলে তোমাদের ভালোবাসা নিয়ে আমরা আমাদের দিন কাটে, এবং তোমাদের এই ভালোবাসা না থাকলে হয়তো আমরা অনেক আগেই অনেক হতাশ হয়ে যেতাম, অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম। তোমাদের এগুলাকে আমাদেরকে আসলে শক্তি প্রদান করে, সামনের দিনগুলোতে আরো নতুন শক্তি নিয়ে কাজ করার অনুপ্রেরণা দেয় আমাদেরকে। থ্যাংক ইউ। বাহ স্যার, আসলে এই কথার পরে আমি শুধু একটা কথাই বলতে চাই যে অবশ্যই অবশ্যই মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমাদের মনে রাখেন না রাখেন, আমরা আপনাকে অবশ্যই মনে রাখবো। এবং স্যার স্টুডেন্টের কথা যেটা বললেন যে বিভিন্ন জায়গায় আপনার স্টুডেন্ট আছে, স্যার এটা আমি নিজেও ফিল করেছি, কারণ অনেক ক্ষেত্রে আমিও দেখেছি যে আমার বিভিন্ন কলেজের স্টুডেন্টরা ওরা বলছে যে তোমাদের সাথে তো তোমরা তো অ্যাকাউন্টিং এর মাস্টারকে পেয়েছো, তো মানে একদম যে হচ্ছে আমরা নিজেরা যাকে আলাদা করে ফলো করি, তোমরা তো তাকে পেয়েছো। তো অনেক সময় এটাও একটা খোটা শোনা লাগে যে তুমি কেন অ্যাকাউন্টিং এ খারাপ করলে, তোমাদের কাছে তো অ্যাকাউন্টিং এর বস আছে। তো স্যার এটা আসলে নিজের কাছে অনেক বেশি একটা প্রাপ্তি মনে হয়। এবং স্যার আপনাকেও অনেক ধন্যবাদ যে আমাদের সাথে আপনি এত বছর ধরে আছেন। এটা আসলে এই এই প্রাপ্তিটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং পরবর্তীতে কমেন্ট করে গেছেন যে রোমান নীরব, সে আপনাকে সালাম দিয়েছেন। এবং তারও পরবর্তীতে লিখেছে শামসুজ্জামান সামির, সে বলেছেন ইন 2016 এপ্রিল 14 I met one of the best person and best teacher throughout my entire life. He is Salam sir. Miss you sir. ইনশাআল্লাহ দেখা হবে as soon as possible. অনেকদিন দেখা হয় না। থ্যাংক ইউ সামিউজ্জামান, ভালো থাকো, যেখানে থাকো ভালো থাকো, দেখা হবে ইনশাআল্লাহ। মালিহা আলম লিখেছেন স্যার উই লাভ ইউ। একদম স্যার আপনি যা চেয়েছিলেন, আপনি বলছিলেন যে ভালোবাসাই প্রাপ্তি, এবং সে আপনাকে বলে দিল যে আমরা আপনাকে কতটা ভালোবাসি। এবং পরবর্তীতে লিখেছে আদনান সৌমিক, সে লিখেছে স্যার ক্লাস পেলাম না, আফসোস লাগে। স্যার আমিও যদি ব্যক্তিগতভাবে বলি যে আমি কখনো আপনার নর্মাল রুটিনে ক্লাস পাই নাই, আমি আপনার টিউটোরিয়াল ক্লাসে ছিলাম। তো তারপরে তো করোনাও হলো, আমি একটু বন্ধ দেওয়া হয়ে গেল, কিন্তু আমি নর্মাল রুটিনে প্রত্যেকবার রুটিন পেয়েই আগে একটু দেখতাম যে সালাম স্যারের ক্লাস পাচ্ছি। আসলে এখানে অনেক টিচাররা আছেন, আমার এভাবে বলা উচিত হয়নি, তারপরেও কিন্তু এটা সত্যি কথা, এরকম অনেকেই আছে। এবং তারা আসলে দুঃখটা বুঝে স্যার, এটা যে কত বড় কষ্টের, যখন আমরা আপনার এক্সপেকটেশন থাকে এবং রুটিনে দেখি না। এবং তার পরবর্তীতে এমডি শামসুল বিএসএল, ডাস্টবিন বিএসএল, সে আবারও লিখেছেন স্যার ক্লাসগুলো খুব ভালো লাগতো, আমি নিজেকে খুব ধন্য মনে করছি কারণ আমি স্যারের একজন ছাত্র হতে পেরেছি।
এবং আমরাও নিজেদের অনেক ধন্য মনে করছি। এবং থ্যাংক ইউ ভেরি মাচ সবাই। এবং মুহাম্মদ এনামুল হক সে লিখেছে, স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ, সবাই ভালো আছে, আমি খুব ভালো আছি, তোমরা সবাই ভালো থাকো এবং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এবং স্যার এর পরবর্তীতে আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি স্যার, যেখানে চলেই আসলো আপনার স্টুডেন্টদের ভালোবাসা, আপনার অনেক স্টুডেন্টের কথা, সেখানে আমি এটাও বলতে পারি যে স্যার আপনি স্টুডেন্টদের কাছে অনেক পরিচিত এবং স্টুডেন্টরা আপনাকে অনেক ভালোবাসে। এই পরিপ্রেক্ষিতেই যদি বলি যে 10 মিনিট স্কুলের মাধ্যমে আপনার ক্লাসগুলো এখন বাংলাদেশের সবাই পেতে পারছে। তাদের যে ওয়েবসাইট, তাদের যে অ্যাপ, সেগুলাতেও আপনার ক্লাস গুলো দেওয়া আছে এবং মাঝে মাঝে আমরাও কিছু ডেলিমাই করলে ওগুলা নিজেরা রিভিউ করে নিই। তো স্যার সেই ক্ষেত্রে যদি বলি যে 10 মিনিট স্কুলের সাথে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু বলতেন। থ্যাংক ইউ। আসলে 10 মিনিটস স্কুল সহ বাংলাদেশে কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম ভিত্তিক এরকম প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তোমরা জানো। এর মধ্যে 10 মিনিটস স্কুল এখন আসলে ওদের এরিয়াটা অনেক বড়। ওরা শুধুমাত্র একাডেমিক না, একাডেমিকের বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে ওনারা কাজ করেন। আমি খুব ভাগ্যবান যে ওদের মতো এত ডেডিকেটেড একটা টিমের সাথে আমি কাজ করতে পেরেছি। ওনাদের যে প্রধান দায়িত্বে আছে আইমান সাদিক, আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আইমান সাদিক ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে ওখানে আসলে সুযোগ করে দেয়া হয়েছে। অভিজ্ঞতাটা হচ্ছে যে আমাদের 2019 সালে যারা পরীক্ষার্থী ছিল, তো 2019 সালের পরীক্ষার্থী যারা ছিল তাদের পরীক্ষার আগে ওদের একটা মাস্টার ক্লাসের একটা প্রোগ্রাম চালু করেছিল, যে ওদের বিবেচনা সমস্ত স্টুডেন্টদের কাছে যাদের ক্লাসগুলো মনে হচ্ছে যে যাদের ক্লাসগুলো দরকার, এরকম বিভিন্ন কলেজ থেকে বিষয়ভিত্তিক শিক্ষকদের নিয়ে ওখানে কিছু ক্লাস দেওয়া হয়েছিল। তো হিসাব বিজ্ঞানের শিক্ষক হিসাবে ওখানে আমাকে সুযোগ করে দেওয়া হয়েছিল। ওদের সাথে আসলে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি এবং তুমি যদি বলো অভিজ্ঞতা, এটা আসলে অসাধারণ। ওনাদের প্রত্যেকের ডেডিকেশন আমি দেখলাম ওখানে গিয়ে। আমি ওদের প্রত্যেকটা টিম মেম্বারদের একটা প্রতিষ্ঠানের প্রতি যে ভালোবাসা আমি দেখেছি, একটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা A to Z প্রত্যেকটা মেম্বারের, এটা অসাধারণ ছিল। এবং তাদের সাথে আমি যে কয়টা দিন কাজ করেছি অসাধারণ। আমি খুব দোয়া করি এবং খুব প্রত্যাশা করি যে ওরা আরো অনেক দূর এগিয়ে যাবে। এবং 10 মিনিটস স্কুল সহ এরকম যারা কাজ করছেন, আসলে এটা আমাদের শিক্ষার্থী এখন যারা আছে তাদের জন্য একটা বড় প্রাপ্তি এটা আমি মনে করি, যে বাংলা ভাষাভাষী ছেলেমেয়েদের জন্য ওনারা যেভাবে প্রত্যেকটা বিষয়ভিত্তিক ক্লাসের আয়োজন করেছে, 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টার ক্লাস। এক্ষেত্রে গ্রামের একজন একদম অজপাড়াগার একটা ছেলেও এখন ঢাকা শহরের একজন টিচারের ক্লাস পাচ্ছে। আমি মনে করি এই ধরনের প্রোগ্রাম যদি সামনে আরো বাড়ানো যায় তাহলে আমাদের সমস্ত বাংলাদেশের শিক্ষার্থী যারা আছে তারা আসলে অনেক এগিয়ে যাবে। এবং আমি মনে করি আমার এই যে কিছু ক্লাস, সামান্য কিছু ক্লাস, হয়তো এই অল্প কিছু ক্লাসে ছাত্রছাত্রীদের কাছে আমি তেমন উপকার করতে পারিনি, তারপর আমি প্রত্যাশা করব সামনের দিনগুলোতে এরকম ডিজিটাল ভিত্তিক যারা কাজ করেন অথবা আমরা নিজেরা যদি উদ্যোগী হয়ে এরকম কাজ করতে পারি, এটা আসলে আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক বড় উপকার হয়। বিশেষ করে যারা ঢাকা শহরের বাইরে থাকেন প্লাস ঢাকা শহরে থাকেন। আমি একটা টপিকস পড়াচ্ছি, এই টপিকসটা হয়তো আমি বুঝতেছি না, তো আমি যদি এখন নেটে সার্চ দিই তাহলে যদি টপিকস রিলেটেড একটা লেকচার আমি দেখতে পারি, খুব অল্প সময়ের মধ্যে আসলে বিষয়টা বোঝা যায়। তো আমি আজকে যেহেতু 10 মিনিটস স্কুলের নামটা তুমি উল্লেখ করেছো, আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে এই যে বাংলাদেশের যারা প্রত্যন্ত অঞ্চলে বাস করে প্লাস আমার শিক্ষার্থী যারা আছে তাদেরকে আমি কিছুটা হলেও সহযোগিতা করতে পেরেছি। এবং সামনের দিনগুলোতে আমি প্রত্যাশা করছি তাদেরকে আরো কিভাবে আমি সহযোগিতা করতে পারি। আমার নিজস্ব কিছু পরিকল্পনা আছে, হয়তো তাদের সাথে অথবা অন্য কোনো ভাবে আমি এই ধরনের আরো কিছু ক্লাসের নেওয়ার চিন্তা ভাবনা করছি। এবং আমি প্রত্যাশা করছি সামনের দিনগুলোতে আমরা আরো কিছু ভালো কিছু ছেলেমেয়েদেরকে দিতে পারবো। এবং সামনের দিনগুলোতে 10 মিনিটস স্কুল সহ যারা এই ধরনের কাজ করছেন প্রত্যেকে আরো এগিয়ে যাবেন। আমাদের কমার্সের, বিশেষ করে কমার্সের সাবজেক্টগুলোতে আরো বেশি বেশি ক্লাস দিবেন। সায়েন্সের সাবজেক্টে আসলে অনেক ক্লাস হয়, কমার্সের সাবজেক্টে সে ধরনের ক্লাস খুব কম হয়। আমি প্রত্যাশা করব যারা এ ধরনের কাজ করেন তারা যদি কাজ এগিয়ে যান, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে আমি সর্বোচ্চ সহযোগিতা করব। এবং আমি তাদেরকে ক্লাস নিয়ে অথবা পরামর্শ দিয়ে, বিশেষ করে হিসাব বিজ্ঞান সংক্রান্ত যদি আমার মনে হয় যে আমার কোনো সহযোগিতার এখানে সুযোগ আছে, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব।
থ্যাংক ইউ। জি স্যার, আপনার আসলে এই যে সহযোগিতার মনোভাব, এই জিনিসটা সবার থাকে না, এবং আমি বলতে পারি যে যেহেতু আমরা আপনার স্টুডেন্ট, সেহেতু এই সব এই যে গুণটা এটাও আমরা ফলো করতে পারি। এবং আসলে সহযোগিতা একজন শিক্ষকের পুরো জীবনটা 90% সহযোগিতাই কাটে। তো এই জিনিসটা আসলে একজন শিক্ষকই সহযোগিতার সবচেয়ে বড় মূল মন্ত্র জানে, যে কিভাবে প্রপার ওয়েতে মানুষকে সহযোগিতা করতে হয়, এবং সবচেয়ে বেশি মনোভাবটাও তাদের কাছে থাকে যে আসলে সহযোগিতার যে মনোভাব, তো তাদের কাছ থেকে আসলে মূলত শেখা হয় যে কিভাবে একটা সহযোগিতার মনোভাব নিজের মধ্যে আনতে হবে। এবং এটা নতুনত্বের খুব কথা যদি জরুরি, বলি। এটা নিয়ন্তা জি নিয়ন্তা এটা খুব জরুরি। আজকে যেহেতু তোমাদের সুযোগ পেয়েছি, আমি একটু বলি জি যে একজন শিক্ষক একজন ছাত্রকে চেঞ্জ করে দিতে পারেন। তুমি দেখবা, তুমি হয়তো তোমার বাবা মার কথা যতটা না শুনছো, তোমার শিক্ষকদের কথা কিন্তু তার চেয়ে বেশি বেশি শুনছো। শিক্ষক যদি জি বলে স্যার, এখানে বসে অবশ্যই। থাকবে, সে দেখবা বসেই থাকছে। কারণ শিক্ষককে তো যে বললাম না শুরুতে একটা কথা, শিক্ষককে সবাই দেবতার মতো দেখে। তো শিক্ষকদের আসলে অবদান, একজন ছাত্রের জীবনে শিক্ষকের অবদান অনেক বেশি। এবং একজন শিক্ষক পারেন একজন ছাত্রকে চেঞ্জ করে দিতে, তার জীবনকে চেঞ্জ করে দিতে পারেন। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে ধরো শিক্ষার্থীদের সহযোগিতার যে মনোভাবটা, এটা কি এমন হয়, তুমি ধরো আমার এমনও মনে আছে কোন একজন শিক্ষার্থী হয়তো আমার মনে নাই, এরকম আমাদের অনেক শিক্ষক আছেন, আমি হয়তো খুব সামান্য করি, আমাদের কলেজের অনেক টিচার আছেন, তারা আমার চেয়ে অনেক বেশি এই সহযোগিতার হারটা আরো বেশি প্রসারিত করেন। আমার বহু শিক্ষককে আমি দেখেছি, আমাদের সিনিয়র অনেক টিচার, আমার জুনিয়র অনেক টিচার। আমাদের আসলে কমার্স কলেজের বেশিরভাগ টিচার যারা আছেন, তোমরা হয়তো দেখবা, আমি আমার স্কুল লাইফ, আমার কলেজ লাইফ আর ইউনিভার্সিটি লাইফ সব দেখে আসছি। কর্মক্ষেত্রে আমি কমার্স কলেজে এখন প্রায় অনেক বছর ধরে আছি। কমার্স কলেজের বেশিরভাগ শিক্ষক ছাত্র অন্তঃপ্রাণ, তারা সর্বোচ্চভাবে সহজ চেষ্টা করেন একজন শিক্ষার্থীকে কিভাবে এগিয়ে দিতে পারেন। আমি তোমাদেরকে বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই, আমাকে কোনো গাইড করার মতো একজন লোক আমি খুঁজে পাইনি, যে আমি কোন সাবজেক্টে পড়বো, আমি অনার্স পাস করার পর, মাস্টার্স পাস করার পর আমার ভবিষ্যৎ এইমটা কি হবে, আমরা কিন্তু কারো কাছ থেকে এরকম গাইডলাইন পেতে পাইনি। আমাদের পরিবার থেকে সে ধরনের গাইডলাইন দেওয়ার মতো লোকও ছিল না। তো আমরা যখন শিক্ষক হয়েছে, আমি দেখেছি আমার বহু শিক্ষক দিয়েছে, আমার সিনিয়র টিচার, আমি নাম উল্লেখ করতে চাই না, বেশিরভাগ টিচার আমি দেখেছি ছাত্রদের ঘন্টার পর ঘন্টা তার ভবিষ্যতে কোন দিকে যাওয়া উচিত, কোন দিকে গেলে তার জীবনটা ভালো দিকে যাবে, তিনি তার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করেন। আমার সিনিয়রদের টিচারদের কাছ থেকে আমরা শিখেছি এই কাজগুলো, যে একজন শিক্ষককে যদি সামান্য একটু উপকার করা যায়, সে সারা জীবন এটা মনে রাখে। আমি হয়তো মনে করছি এটা খুবই সামান্য কাজ, বাট তার সামান্য কাজটাই হয়তো তার জীবনকে হয়তো এমন ভাবে চেঞ্জ করে দিয়েছে, এটা তো আমার কাছে সামান্য, বাট একজন শিক্ষার্থীর কাছে হয়তো এটা অসামান্য। এই জন্য আমি আমি দেখেছি, আমার শিক্ষকদের কাছ থেকে আমি শিখেছি, আমার কলিগ যারা সিনিয়র আছেন, আমার অনেক জুনিয়র কলিগদের কাছ থেকে আমি শিখেছি এগুলা, যে কিভাবে ছাত্রদেরকে সহযোগিতা করা যায়। সামান্য একটু সহযোগিতা একজন শিক্ষার্থী যখন এগিয়ে যায়, সে আসলে সারা জীবন মনে রাখে। তুমি একজন শিক্ষার্থীকে ঘন্টার পর ঘন্টা ক্লাস নিলা, সে কিন্তু তোমার মনে রাখবে না তোমাকে আমি কি পড়িয়েছি, যে 2 বছর তোমাদেরকে আমি কি পড়িয়েছি, সেটা কিন্তু কেউ মনে রাখতে পারবা না, মনে করতে পারবাও না তোমরা আমি কি পড়িয়েছি। বাট এই যে তোমার জীবনকে হয়তো আমি ভালো দিকে নেয়ার জন্য একটা সেন্টেন্স হয়তো উচ্চারণ করি, যে সেন্টেন্সটা হয়তো তোমার মনের মধ্যে গেঁথে গেছে, এটা দেখবো সারা জীবন তোমার মনে থাকে। এই জন্য শিক্ষক শুধুমাত্র পড়াবেন না, তিনি শিক্ষার্থীদের দিক নির্দেশনা দিবেন, তিনি শিক্ষার্থীদেরকে সামনের পথগুলো কিভাবে যেতে হবে সেই পথটা দেখিয়ে দিবেন। আমি খুব লাকি, এমন একটা প্রতিষ্ঠানে আমি চাকরি করছি যেখানকার বেশিরভাগ শিক্ষকই এই কাজটা করে থাকেন। এবং আমি ওই কমার্স কলেজের ওই টিম মেম্বারদের একজন হতে পারে, আমারও খুব ভালো লাগা যে আমি তাদের দেখানো পথ আমি অনুসরণ করতে পারছি। এবং আমার যদি সামান্য কথা আমার একজন শিক্ষার্থী একটু এগিয়ে যেতে পারেন, এটা আসলে এটা আমাকে অনেক বেশি আনন্দ দেয়। থ্যাংক ইউ স্যার, আসলে এই জিনিসটা আমি যদি একটু আরেকটু নিজের কথাও অ্যাড করি, যে সবাই যারা এই পেজে আছেন কিন্তু তারা কমার্স কলেজের সাথে যুক্ত নাই, আপাতত নাই, বা কখনোই হন নাই, হবেনও না। এরকম কিছু স্টুডেন্ট, কিছু বাইরের স্টুডেন্ট আছেন। তো তাদের ক্ষেত্রে যদি তাদের উদ্দেশ্য করে যদি বলি যে তার আমাদের কলেজের শিক্ষকগণ যে আসলে কতটা সহযোগিতার মনোভাব রাখে, সেটা আপনারা আমাদের এই লাইভ শো এর মাধ্যমেই বুঝতে পারবেন।
কারণ আমরা জাস্ট বিগিনার, এবং এইরকম একটা পেজে আমাদের শিক্ষকগণ তাদের এত মূল্যবান সময় দিচ্ছেন, প্রত্যেক শুক্রবার 1 ঘন্টা করে দিচ্ছেন। এটা আসলে আপনাদের নিজেদের কাছে এটা প্রমাণ চলে গেছে যে আমাদের শিক্ষকগণ আমাদের জন্য কতটা ডেডিকেটেড। আর তার সাথেও যদি আমি কিছু বলি, যে আসলে আমি আমার স্কুলের সাথেই সর্বোচ্চ তুলনা করতে পারবো। এবং আমি যে আমাদের কলেজের আমি কখনো কলেজে একজন শিক্ষকের কাছে কিছু চেয়েছি কিন্তু এটা পাইনি, এরকম এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি। এবং শিক্ষকরা আসলে আমি যে যতদূর দেখেছি যে সর্বোচ্চ দিয়ে হলেও চেষ্টা করবে, তাদের সর্বোচ্চটুক দিয়ে হলেও সে চেষ্টা করবে, এবং এটা আসলে অভাবনীয় একটা প্রাপ্তি। এবং সেই জন্য সেই সকল শিক্ষকের প্রতি ধন্যবাদ, যারা আমাদের জন্য এতটা ডেডিকেশন দেখান এবং আমাদের এতটা হেল্প করেন। এবং এরই সাথে একটি কমেন্টে চলে যাচ্ছি, মবিন শুভ্র, সে লিখেছে স্যার বিগ ফ্যান স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং পরবর্তীতে মুনতাসির নাবিল, সে লিখেছে বিগ ফ্যান বিগ ফ্যান। এবং পরবর্তীতে মেহেদি হাসান, সে লিখেছে ডিসিসি তে ভর্তির আগে স্যারের খুব প্রশংসা শুনেছিলাম এক বড় ভাইয়ার কাছে, কিন্তু আমার দুর্ভাগ্য আমি আমার 2 বছরের ডিসিসি জীবনে স্যারের একটি ক্লাসও পাইনি। ভালো থাকবেন স্যার। আসলে স্যার এইখান থেকেও আমি যদি একটা কথা একটু অ্যাড করি, যে আমিও অনেক মানুষের কাছে আপনার প্রশংসা, আপনার কথা অনেকের কাছে শুনেছি। এবং প্রথম দিন যেদিন আমি আসলে আপনাকে খুঁজছিলাম ডিপার্টমেন্টে, এবং আমি আপনার কাছে এসে জিজ্ঞেস করছি সালাম স্যারকে কোথায় পাওয়া যাবে। তো এটা আসলে আমার জীবনে একটা মজার ঘটনা আমি বলতে পারি। আমি আপনাকেই জিজ্ঞেস করছিলাম, তখন আপনি খুব শান্ত মাথায় আমাকে বললেন আমি সালাম স্যার। এটা আসলে মনে রাখার মতো আপনার সাথে আমার একটি অভিজ্ঞতা। এবং পরবর্তীতে জাহিদ হাসান, সে লিখেছেন আমার প্রিয় বড় ভাই, আমার অনেক দিন পর দেখে খুব ভালো লাগলো, অনেক বেশি শুভকামনা রইল, রোটারিয়ান জাহিদ। এবং এরপরে নাইম মোজাম্মেল স্যার আমাদের কমেন্ট করেছেন হিসাব বিজ্ঞানের যোগ্য শিক্ষক, সালাম স্যারকে শুভেচ্ছা, নিয়ন্ত্রণের জন্য রইল অনেক শুভকামনা। স্যার আমাদের প্রথম লাইভে এসেছিলেন এবং স্যারই আপনাকে রেকমেন্ড করেছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। স্যার অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সিনিয়র টিচার যারা, আরেকটা কথা তোমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে আজকে যদি লাইভ আসলে এরকম সুযোগ পাওয়া যায় না, সামনে বলা যায় না, এখন স্যাররা সামনে নাই তো আসলে বলতে আমারও ভালো লাগছে। কমার্স কলেজে আমি যখন জয়েন করেছি, এই যে নাইম স্যার, আমাদের শামসাদ ম্যাডাম, আমাদের ববি স্যার, এর আগে আমাদের ছিলেন আরো স্যার, আমাদের সাইদুর রহমান স্যার, আমাদের ডিপার্টমেন্টের জাহাঙ্গীর স্যার, আমিন স্যার ছিলেন, মোশারফ ভাই আছেন, আমাদের তহিদ স্যার ছিলেন। আসলে তাদের অবদান, আমার এই যে শিক্ষক হিসেবে সামান্য যা প্রাপ্তি, এক্ষেত্রে তাদের অবদানটা অনেক বেশি। তোমাদেরকে আমি ছোট্ট একটু ঘটনা বলি। আমি যখন কমার্স কলেজে প্রথম জয়েন করেছি, আমার এমনও মনে হচ্ছে যে আমি কমার্স কলেজে যখন প্রথম জয়েন করেছি, আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের যখন ক্লাস হতে, যে দরজার পাশে আমি দাঁড়িয়ে আমি শামসাদ ম্যাডামের ক্লাস শুনতাম। আজকে আমি লাইভে একটু বলে দিচ্ছি, আমার এই কথাগুলো কখনো স্যারদের বলা হয়নি, যে আমি শিক্ষক হিসেবে আজকে যদি বলি যে আমি যদি তোমাদের কাছ থেকে সামান্য যে ভালোবাসা, তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা, এই সামান্য আমি যা পেয়েছি আমার এই ক্ষুদ্র জীবনে, এক্ষেত্রে আমার যতটা না তার চেয়ে বেশি, যে বললাম না, আমার 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 একাডেমিক, আমার শিক্ষক যারা আছেন, আমার ফ্যামিলি, এবং আমার কমার্স কলেজের আমার টিচার যারা, আমার কলিগ যারা আছেন। আমি একটা ঘটনা তোমাদের যেটা বলতেছিলাম, যে আমি এরকম বহু দিন গিয়েছি, আমি যখন কমার্স কলেজে জয়েন করেছি, আমি খুব লুকিয়ে লুকিয়ে আমি শামসাদ ম্যাডামের ক্লাস শুনতাম, আমি ববি স্যারের ক্লাস শুনতাম, অন্য ডিপার্টমেন্ট ওনারা, বাট ওনারা কিভাবে ক্লাস কন্ডাক্ট করেন, কিভাবে ক্লাসে কথা বলেন, কিভাবে মুভ করেন ক্লাসে, অনেস্টলি বলছি আজকে তাদের প্রতি আসলে অনেক কৃতজ্ঞতা আমার। তারা হয়তো জানেন না, তাদের কথাগুলো আমি লুকিয়ে লুকিয়ে শুনছি। আমার ডিপার্টমেন্টে আমার জাহাঙ্গীর স্যার, আমাদের আমিন স্যার, আমাদের তহিদ স্যার ছিলেন, তিনি এখন আমেরিকা আছেন,
মোশাররফ স্যার, আমাদের ম্যাডাম আছেন, নিপা ম্যাডাম আছেন, সাজদিন ম্যাডাম আছেন, আমার ডিপার্টমেন্টের প্রত্যেকটা শিক্ষক। আজকে শিক্ষক হিসেবে যদি আমার সামান্য কিছু সফলতা থাকে, আমার চেয়ে তাদের অবদানটা আসলে বেশি। তারা আমাকে গড়ে দিয়েছেন, এবং তারা যদি আমাকে সহযোগিতা না করতেন, তাদের কাছ থেকে যদি আমি আসলে শিখতে না পারতাম, তাহলে হয়তো এই যে তোমাদের কাছ থেকে আমি যে প্রশংসা, যে কথাগুলো শুনতে পারছি, সেটা হয়তো আমি পারতাম না, আমার পক্ষে একা সম্ভব ছিল না। তারা আমাকে গড়ে দিয়েছেন। এবং কমার্স কলেজে আজকের এই দিনে আমি স্মরণ করি আমাদের কাজী ফারুকী স্যারের কথা। কাজী ফারুকী স্যার আমাকে নিজ হাতে, তার হাতে আমি জয়েন করেছিলাম। তিনি আমার ক্লাসে অনেক সময় পিছন দিয়ে চুপচাপ বসে থাকতেন। ক্লাস শেষে উনি ওনার রুমে আমাকে ডেকে নিয়ে যেতেন, সালাম, এভাবে না, এটা এভাবে পড়াও। এই যে এই ধরনের কিংবদন্তি লোকদের কাছ থেকে আমি আসলে শিখেছি। আমাদের বর্তমান যে প্রিন্সিপাল স্যার আছেন, তিনি কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের একজন। আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, সমস্ত কৃতিত্ব তাদের। আসলে ওনাদের যদি আমি সাহচর্য না পেতাম, আজকে সামান্য যে সফলতা যদি বলো, এটা আসলে আমার পক্ষে কখনোই সম্ভব হতো না। এবং আমি মনে করি যে তাদের সংস্পর্শে এসে আমরা যারা জুনিয়র টিচার ছিলাম, এখন যারা আছেন, তারাও অনেক কিছু শিখছেন, এবং এর ফলে আমাদের কলেজ এগিয়ে যাচ্ছে, আমাদের শিক্ষার্থীরা অনেক ভালো কিছু পাচ্ছে। আমাদের আসলে সিনিয়র টিচার যারা আছেন, এখনো যারা আছেন, যারা চলে গেছেন, প্রত্যেকেই এক একজন আসলে কিংবদন্তি টাইপের, এবং প্রত্যেকের কাছ থেকে এত এত কিছু শেখার আছে, শুধু ক্লাসরুমে না, ক্লাসরুমের বাহিরে। ওনারা আসলে প্রত্যেকে এক একজন আসলে এক একটা ইনস্টিটিউশন। আমি এখনো শিখি ওনাদের কাছ থেকে, সিনিয়র টিচারদের কাছ থেকে। আজকের এই অনুষ্ঠানে আমি সুযোগ পেয়েছি, আমি তোমার মাধ্যমে তাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা আমি জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। এবং হ্যাঁ স্যার, এরই পরবর্তীতে আসলে এই কমেন্টটা একদমই খাপ খেয়ে যায় যে মির্জা ফয়সাল স্যার, যিনি আমাদের গত লাইভে এসেছিলেন, আমাদের আমাদের এই প্রোগ্রামটার গত লাইভে, উনি কমেন্ট করেছেন, বাংলাদেশের হিসাব বিজ্ঞান জগতের কিংবদন্তি, নিরন্তন শুভেচ্ছা। থ্যাংক ইউ। মিরাজও আমাদের খুব রাইজিং, এবং আমাদের রাইজিং টিচার, এবং ও অনেক ভালো করবে, ওর প্রতি অনেক শুভেচ্ছা আমাদের। সামনের দিনগুলোতে আমরা কমার্স কলেজ ওর কাছ থেকে দীর্ঘদিন আমরা সেবা পাবে, এবং শিক্ষার্থীদের জন্য অনেক ইফেক্টিভ এবং চৌকস একজন শিক্ষক। তার প্রতি অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ স্যার, এবং স্যারদের পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ দিয়ে দিচ্ছি, আমাদের শিক্ষক শিক্ষার্থী সবার জন্য আপনার এত শুভ কামনা। আসলে ছোট জীবনে এটা অনেক বড় প্রাপ্তি। এবং এরই পরবর্তীতে যেহেতু টিচার স্টুডেন্টের কথা চলেই আসলো, সেক্ষেত্রে পড়ালেখার কথা একটু ঢুকেই যেতে হয়। স্যার, একটা ছোট প্রশ্ন ছিল, যেটা হচ্ছে গিয়ে অনেকেই বলে যে আমরা যখন কর্মক্ষেত্রে যাই, তখন হিসাব বিজ্ঞানের অনেক কিছুই কম্পিউটারাইজ হয়ে যায় এবং কম্পিউটারের অনেক ব্যবহারটা চলে আসে। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো হাতে কলমে শিখছি, সেগুলো তো অনেক ক্ষেত্রে আমরা কম্পিউটারের মাধ্যমে করে ফেলছি। তো এটা অনেকে প্রশ্ন করে যে তাহলে আমরা এগুলা কেন শিখছি, বা এটার ইফেক্টিভ কতটা হচ্ছে, এরকম প্রশ্ন। স্যার, এই প্রশ্নটাকে আপনি কিভাবে দেখেন, বা এর উত্তরে কি বলবেন? খুবই ভালো প্রশ্ন করেছো, আসলে খুবই ভালো প্রশ্ন করেছো। এখন তোমার প্রশ্নটা অনেকটা এরকম যে এখন বাড়ি বানানোর জন্য তুমি দেখবা যে কেউ যদি অটোক্যাড শিখে, সে কিন্তু বাড়ির ডিজাইন নিজে করে ফেলতে পারে। তাহলে কি ইঞ্জিনিয়ারদের প্রয়োজন নেই? এখন তুমি যদি বলো যে একজন ডাক্তারের দোকানে বসে বসে একজন ডাক্তারি কোন অসুখের জন্য কি ওষুধ লাগবে সে দেখতে দেখতে শিখে গেলেন, তাহলে কি ডাক্তার প্রয়োজন নেই? বিষয়টা অনেকটা সেরকম যে আসলে অ্যাকাউন্টিং, আমরা মনে করি অ্যাকাউন্টিং বোধহয় শুধুমাত্র এই যে জাবেদা করা, খতিয়ান করা, রেওয়ামিল করা, আর্থিক বিবরণী প্রস্তুত করা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন, এই পর্যন্তই বোধহয় হিসাব বিজ্ঞান। আসলে তোমরা মাত্র উচ্চ মাধ্যমিক পড়ে আসছো, সামনের দিনগুলোতে দেখবা অ্যাকাউন্টিং কিন্তু হচ্ছে এই যে তোমরা যে অংশটা পর্যন্ত এখন শিখছো, যে ফ্রম জার্নাল টু প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই পুরো অংশটা হচ্ছে অ্যাকাউন্টিং এর একটা পার্ট। এটাকে আমরা বলি শুধু বুক কিপিং বলতে পারো, হিসাব রক্ষণের কাজটা। এরপরে হাজার হাজার কাজ আছে। তুমি ধরো হিসাব বিজ্ঞানে জাবেদা করলা, খতিয়ান করলা, রেওয়ামিল করলা, আর্থিক বিবরণী করলা, এরপর এগুলাকে বিশ্লেষণ করা, এবং এগুলো বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্যগুলো উপস্থাপন করা। এই কাজগুলো কে করবে? এই কাজগুলো তো সফটওয়্যার করে দিবে না। সফটওয়্যার এখন কি করে দিচ্ছি একটু বলি তোমাদেরকে। তোমরা এই উচ্চ মাধ্যমিক পর্যন্ত যা শিখছো, এই অংশের কাজটা আসলে সফটওয়্যার করে দিচ্ছে। যেমন বাংলাদেশে একসময় টালি সফটওয়্যারটা খুব চলতো, এখন বিশ্বব্যাপী জেরো সফটওয়্যারটা খুব চলে আসছে, এখন কুইক বুক সফটওয়্যারটা চলে আসছে। তারা কি করে একটু বলি তোমাদেরকে। তোমাদের হয়তো মিসকনসেপশন আছে যে তাহলে কি অ্যাকাউন্টিং এর প্রয়োজন নাই। না, আসলে অ্যাকাউন্টিং এর প্রয়োজন নাই না, অ্যাকাউন্টিং এর প্রয়োজনটা আরো বেশি বেশি দেখা দিচ্ছে।
কেন বেশি দেখাচ্ছে আমি দু একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করি। যে ধরো তোমার এখানে যে ক্লারিক্যাল যে কাজটা, ক্লারিক্যাল জাবেদা খতিয়ান রেওয়ামিল আর্থিক বিবরণী প্রস্তুত করে এই কাজটা তোমার সফটওয়্যার করে দিচ্ছে, বাট তোমাকে সে কিন্তু ডাটা প্রোভাইড করছে, ইনফরমেশন প্রোভাইড করছে। বাট এই ইনফরমেশন গুলো অ্যানালাইজ করে যখন তুমি একটা ব্যবসার সিদ্ধান্ত গ্রহণ করবা, সিদ্ধান্তটার সফটওয়্যার করে দিবে না। সিদ্ধান্তটা গ্রহণ করতে হলে এরকম একজন লিডার লাগবে, এরকম একজন ব্যক্তি লাগবে যে হু হ্যাভ দ্য অ্যাকাউন্টিং নলেজ। মনে রাখবো, তুমি যদি একটা ব্যবসার সিদ্ধান্ত গ্রহণ করতে চাও, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে তোমার। যে ধরো তুমি তোমার একটা প্রোডাক্ট বানালা, হ্যাঁ, এই প্রোডাক্টটা তুমি ফর এক্সাম্পল এই বছরে তুমি 10 টাকা দা বানালা, জাস্ট পরের বছর দেখলে তোমার কম্পিটিটর যারা তারা এটা 8 টাকা দিয়ে বানাচ্ছে। এখন তুমি যদি 10 টাকা দিয়ে এটা বাজারে সেল করো তাহলে কিন্তু তোমারটা কেউ কিনবে না, তাই না? তাহলে ও কেন 8 টাকা দিয়ে বিক্রি করতে পারছে, আমি কেন 10 টাকায় বিক্রি করতে হচ্ছে, এটা অ্যানালাইজ করতে হবে। সফটওয়্যার কিন্তু তোমাকে বলে দিবে না। এক্ষেত্রে অ্যাকাউন্টিং এর নলেজ থাকলে তুমি কিন্তু জানতে পারবা যে একটা পণ্য বানাতে যে প্রোডাক্ট কস্ট হয় এর মধ্যে অনেক ধরনের কস্ট হয়। এখানে ধরো ভ্যালু অ্যাডেড কস্ট, ভ্যালু অ্যাডেড কস্ট আছে, নন ভ্যালু অ্যাডেড কস্ট আছে, মানে যে কস্ট গুলোকে অ্যাভয়েড করা যায়। তোমার যদি অ্যাকাউন্টিং এর নলেজ না থাকে তুমি বুঝবা কিভাবে কোনটা ভ্যালু অ্যাডেড কস্ট, কোনটা নন ভ্যালু অ্যাডেড কস্ট? এই যে অ্যাকাউন্টিং এর নলেজ যদি কারো না থাকে, আর একটু সহজ করে এক্সাম্পল দিই। যে ধরো তুমি দুইটা প্রতিষ্ঠান, এ প্রতিষ্ঠান আর বি প্রতিষ্ঠান, হ্যাঁ, ধরো এ প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা সেল করে তার 10,000 টাকা প্রফিট হলো। আরেকটা প্রতিষ্ঠান ধরো 50,000 টাকা সেল করে তার 8,000 টাকা প্রফিট হলো। এখন যার অ্যাকাউন্টিং নলেজ নাই সে কিন্তু বলবে যে এ প্রতিষ্ঠানে 10,000 টাকা প্রফিট হয়েছে, বি প্রতিষ্ঠানে 8,000 টাকা প্রফিট হয়েছে, সো অফকোর্স এ ইজ বেটার দেন বি, তাই না? কিন্তু যার অ্যাকাউন্টিং নলেজ আছে, যেহেতু তার 8,000 তার 10,000, 2,000 টাকা বেশি, সে তো মনে করবে বোধহয় এই কোম্পানিটাই বেটার। বাট যার অ্যাকাউন্টিং নলেজ আছে সে কিন্তু তখন অ্যানালাইজ করবে যে প্রথম এই কোম্পানি যে 10,000 টাকা প্রফিট করলো, সে তো 1 লক্ষ টাকা সেল করে 10,000 টাকা প্রফিট করলো, তার মানে তার 10% প্রফিট হয়েছে। অন দ্য আদার হ্যান্ড বি কোম্পানি 50,000 টাকা সেল করেই সে 8,000 টাকা প্রফিট করেছে। তুমি পার্সেন্টেজ করে দেখো, তার পার্সেন্ট রেটটা কিন্তু 10%-এর চেয়ে অনেক বেশি। এই যে তুমি যখন অ্যানালাইজ করবা, এই অ্যানালাইজিং পাওয়ারটা কার থাকবে বলো তো? দোজ পিপল হু হ্যাভ দ্য অ্যাকাউন্টিং নলেজ। তাহলে তোমার যদি অ্যাকাউন্টিং এর নলেজ না থাকে, তুমি হয়তো ওই যে সফটওয়্যারের মাধ্যমে তুমি অ্যাকাউন্টিং এর ইনপুটের কাজগুলো করতে পারবা, বাট তুমি যখন ডিসিশন মেকিং এ যাবা, এই ডিসিশন মেকিং এ যেতে হলে ইউ মাস্ট হ্যাভ দ্য অ্যাকাউন্টিং নলেজ। এই অ্যাকাউন্টিং নলেজ না থাকলে তুমি সিদ্ধান্ত নিতে পারবা না তোমার সামনে প্রতিষ্ঠানটাকে এক্সপান্ড করবা কিনা। তোমার ধরো প্রতিষ্ঠানের 3টা প্রোডাক্ট আছে, এর মধ্যে সব প্রোডাক্ট তো আর সেম প্রফিটেবল হয় না, তাই না? কোনো প্রোডাক্ট আছে হয়তো কম প্রফিটেবল, কোনটা বেশি প্রফিটেবল, কোনোটা হয়তো লুজিং। এখন আমি এটা বাদ দিব কিনা বলো তো? এগুলো চাইতে হলে তোমার অ্যাকাউন্টিং এর ডাটা লাগবে। এই ডাটা অ্যানালাইজ করে দেখবো যে আমরা এর মধ্যে কোন প্রোডাক্টটার উপরে বেশি এমফাসাইজ দিব, অথবা এই প্রোডাক্টটাকে আমি ডিসকন্টিনিউ করবো কিনা। বলতো দ্য পিপল হু ডোন্ট হ্যাভ দ্য অ্যাকাউন্টিং নলেজ ক্যান নট টেক দ্য ডিসিশন, তাই না? তার এই সিদ্ধান্ত নেওয়ার সুযোগই নাই, সে জানে না অ্যাকাউন্টিং কি, কোনটা প্রোডাক্ট কস্ট, কোনটা পিরিয়ড কস্ট, কোন প্রোডাক্ট গুলো ফিক্সড কস্ট, কোনটা তোমার হচ্ছে ভেরিয়েবল কস্ট। এগুলা তো যার নন অ্যাকাউন্টেন্ট যারা, তাদের পক্ষে তো এগুলো বোঝা সম্ভব না। সে সফটওয়্যার দিয়ে হয়তো কাজটা শেষ করতে পারবে, বাট তুমি যখন ডিসিশন মেকিং এ যাবা, একটা প্রতিষ্ঠানের মূল কাজই তো ডিসিশন মেকিং করা। তুমি প্রতিষ্ঠান চালাচ্ছ বাট সিদ্ধান্ত নিতে পারছো না, তাহলে তো হবে না। তাহলে সিদ্ধান্ত নিতে হলে ইউ মাস্ট হ্যাভ দ্য অ্যাকাউন্টিং নলেজ, এবং ইউ হ্যাভ টু স্টাডি দ্য অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং না পড়তে পারলে তুমি ভবিষ্যতে ওই যে ক্লারিক্যাল কাজ পর্যন্ত হয়তো করে ফেলতে পারবা, বাট এর পরের কাজগুলো করতে হলে তোমাকে অবশ্যই অ্যাকাউন্টিং এর নলেজ দরকার আছে। আরেকটা কথা বলে দিই, যাদের অ্যাকাউন্টিং নলেজ নাই তারা সফটওয়্যারটা যেভাবে পরিচালনা করবে, যদি সফটওয়্যার ধরে নিই সফটওয়্যারটা আছে, আর যার অ্যাকাউন্টিং নলেজ আছে সে সফটওয়্যারটা যত বেশি প্রপারলি ইউজ করতে পারবে, সে যতটা বেশি এটাকে কমান্ড দিতে পারবে। একজন ব্যক্তি যার কোনো অ্যাকাউন্টিং নলেজ নাই সে কিন্তু সেভাবে সফটওয়্যারকে কমান্ড দিতে পারবে না। এই জন্য আমি বলছি, তোমরা যেটা মনে করছো যে অ্যাকাউন্টিং বোধহয় শুধু চেয়ারে বসে সামনে একটা কম্পিউটার থাকবে, সে শুধুমাত্র কম্পিউটার ইনপুট দিবে, অথবা সেই পুরান কালের আমরা বলি যে সে হচ্ছে একজন কেরানি টাইপের লোক। অ্যাকাউন্টিং কিন্তু এখন তা না। তুমি যদি বাংলাদেশের সিনারিও দেখো, আমি তোমাদেরকে একটু বলে দিই, বাংলাদেশে এখন যত বড়গুলো মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, বড় বড় কোম্পানি আছে, এই যদি টপ যদি বলো যে যারা একদম টপ অথরিটি যারা আছে, most of the people came from accounting background. So accounting এখন আর ফেল না, এটা হচ্ছে পৃথিবীর এখন one of the best discipline in একাডেমিকের দিক থেকে অ্যাকাউন্টিং ইজ দ্য বেস্ট সাবজেক্ট। এবং বাংলাদেশে না, এটা পৃথিবীর যে কোনো দেশে যদি যাও, অ্যাকাউন্টিং পড়লে অনেক সময় আমরা মজা করে বলতাম যে পরে অ্যাকাউন্টিং তার ভাতের অভাব নাই। হ্যাঁ, তো অ্যাকাউন্টিং এমন একটা বিষয়, ছোট্ট একটা বিষয় না যে তোমরা মনে করো অ্যাকাউন্টিং মানে বোধহয় ক্লারিক্যাল জব।
অ্যাকাউন্টিং হচ্ছে বিগার দেন দ্যাট। অ্যাকাউন্টিং এর ছোট্ট এই কাজটাকে তোমরা সফটওয়্যার করে এটাকে বলে বুক কিপিং, জাস্ট হিসাব রক্ষণ। এরপরে হাজার হাজার কাজ আছে। এরপর তোমরা অনেক কিছু শিখবা, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শিখবা, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট শিখবা, ট্যাক্স শিখবা, অডিটিং শিখবা। আসলে অ্যাকাউন্টিং এর এত ব্রডার, তোমরা অ্যাকাউন্টিং কে একটা ছোট মনে করো না। মানে তোমরা যেটা বলছো যে যারা অ্যাকাউন্টিং শিখবে সফটওয়্যারে ওই কাজটা তোমাকে হেল্প করবে, বাট এর পরের কাজগুলো করতে হলে তোমাকে অ্যাকাউন্টিং নলেজ যাদের থাকবে তারা অনেক দূরে এগিয়ে যাবে। আমি তুমি একটা এক্সাম্পল বলি, বাংলাদেশ বর্তমানে সোনালী ব্যাংকের যিনি সিএফও, হি ইজ ফ্রম অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড। এবং আমি বলি বাংলাদেশের সবচেয়ে এখন অর্থমন্ত্রী যে বাংলাদেশের যে অর্থমন্ত্রী, হি কেম ফ্রম অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড। এবং তোমাদের বলি বাংলাদেশে এখন বড় বড় টপ লেভেলে যারা আছে, all people, most of the people from accounting discipline. So accounting ফেলনার সাবজেক্ট না। তোমরা যারা অ্যাকাউন্টিং পড়ছো বা পড়বা, তোমাদের আমি বললাম তো, যদি বলো যে পৃথিবীর জব সেক্টরে কারা লিড দিচ্ছে, অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড যারা তারাই লিড দিচ্ছে। সো আমার কাছে মনে হয় যে তোমাদের যে মিসকনসেপশনটা, এটা আমার কাছে মনে হয় যে আমার বক্তব্য দিয়ে কিছুটা হলে দূর হবে। অ্যাকাউন্টিং ভেরি, তোমরা যে পার্টটা করছো সফটওয়্যার দিয়ে, এটা ভেরি স্মল একটা পার্ট, সিম্পলি বুককিপিং এর কাজটা করছে। বাট পরের যে হাজার হাজার কাজ রয়ে গেছে, এই অংশটা যার অ্যাকাউন্টিং নলেজ নাই সে কোনোদিনই ভালোভাবে করতে পারবে না। থ্যাংক ইউ। জি স্যার, একদম প্রপারলি কথাগুলা বলে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে আমি এবং আমার ক্লাসমেট যারা আছেন এবং অনেক ক্ষেত্রে আমার জুনিয়ররাও এই কথাটা বলে থাকে যে আমরা অ্যাকাউন্টিং এগুলা তো সফটওয়্যারে করে দিচ্ছে বা কিছু, আসলে তাদের জন্য এই তথ্যটা অনেক বেশি ইনফরমেটিভ ছিল। আমি বিশ্বাস করি যে এই যে আপনার বক্তব্যটা, এবং আশা করছি এরপরে এই মিসকনসেপ্টটা থাকবে না এবং তারা আসলে অ্যাকাউন্টিং এর মহত্বটা বুঝতে পারবে। এবং পরবর্তীতে আমাদের আরো একজন শিক্ষক, আমাদের সবার প্রিয় শাহেদ হোসেন স্যার, উনি লিখেছেন যার কাছ থেকে প্রতি মুহূর্ত শিখেছি ভালোবাসার মানুষ। স্যার আপনাকে উদ্দেশ্য করে কথাটি বলা। থ্যাংক ইউ শাহেদ, অনেক ধন্যবাদ, তুমি আমার লাইভে জয়েন করেছো। শাহেদ আসলে ওর সম্পর্কে বললে শেষ করা যাবে না তোমাদের সামান্য মুহূর্তে। আমাদের আমাদের পরে যারা আসলে কমার্স কলেজে, আমাদের ডিপার্টমেন্টে যারা কমার্স কলেজে আমি বলবো অ্যাকাউন্টিং সাবজেক্টটাকে যারা লিড দিবে অথবা এখনই দিচ্ছে, আসলে তারা এখনই আমাদের চেয়ে অনেক ভালো করে যাচ্ছে। শাহিদ ইজ ওয়ান অফ দ্যাম, এবং তার প্রতি অনেক শুভেচ্ছা। সে অনেক ভালো মানের একজন শিক্ষক, তার কাছ থেকে আমিও শিখছি, এবং সে আমার খুব স্নেহের ছোট ভাই, আমার ডিপার্টমেন্টের খুবই স্নেহের ছোট ভাই। শাহেদ, তুমি আমার লাইভে আসছো, আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ। এবং আপনাকে এবং ধন্যবাদ শাহেদ স্যারকে যে উনি আমাদের এই পেজটায় জয়েন করেছেন এবং আপনার লাইভটা দেখছেন, এবং আসলে আপনাকে ধন্যবাদ। এবং আশা করছি শাহেদ স্যারকেও একদিন আমাদের এই প্রোগ্রামে পাবো যদি তার সময় হয়। এবং এরই সাথে স্যার আরেকটি প্রশ্ন একটু জুড়ে দেই, যে যেহেতু অ্যাকাউন্টিং এর মহত্বের কথা আসলো এবং অ্যাকাউন্টিং এর সবচেয়ে ডেঞ্জারাস পার্টে এবার একটু আসবো, যে স্যার অনেক সময় হয় যে ফুল প্রিপারেশন নিয়েছি, সব পড়েছি, কিন্তু পরীক্ষার হলে যে কিছু একটা হলো, সব কোয়েশ্চেনও কমন পড়েছে কিন্তু সব গোলমেলে হয়ে গেল আর আমার পরীক্ষাটা খারাপ হয়ে গেল। এটা স্যার অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে সবচেয়ে কমন কারণ যেটার জন্য পরীক্ষা খারাপ হয়। তো এইটার জন্য স্যার আপনার কোনো সাজেশন, যে পরীক্ষার হলে ঢুকে আগে কি কি করা উচিত, পরীক্ষার মধ্যে কি কি করা উচিত, এবং পরীক্ষার শেষে অবশ্যই কি কি করা উচিত, এইটার ব্যাপারে যদি স্যার একটু বলতেন। ধন্যবাদ, খুবই আসলে কার্যকর একটা প্রশ্ন করেছো। তো আমি প্রশ্নটা অ্যান্সার, তুমি হয়তো একটা পার্ট করেছো যে পরীক্ষার হলে আমি কি করব, পরীক্ষাটা স্টার্ট করব কিভাবে, আমি মাঝখানে সময়টা কিভাবে দিব, আমি শেষ করব কিভাবে। আমি তোমার প্রশ্নের সাথে আরেকটা বিষয় আমি অ্যাড করে অ্যান্সার দিচ্ছি, সেটা হচ্ছে যে পরীক্ষা তো হচ্ছে তুমি সারা বছর যা শিখেছো সেটা উপস্থাপন করার জায়গা হচ্ছে এক্সাম হল, তাই না? বাট তোমাকে তো সেই প্রিপারেশনটা নিয়ে আসতে হবে আগ থেকে, তাই না? তো এই জন্য আমি তোমার অ্যান্সারটা আমি দুইটা পার্টে দিচ্ছি, যে অ্যাকাউন্টিং এ ভালো করতে হলে পরীক্ষার পূর্বে আমাদের কিছু প্রস্তুতি থাকা দরকার এবং পরীক্ষার হলের কিছু প্রস্তুতি থাকা দরকার। আমি অল্প সময়ের মধ্যে দুইটা পার্ট সম্পর্কে কিছুটা কথা বলার চেষ্টা করছি। একজন শিক্ষার্থী সে যদি অ্যাকাউন্টিং এ ভালো করতে চায়, আমি যেহেতু শিক্ষার্থী ছিলাম হিসাব বিজ্ঞানের এবং এখন আমি অ্যাকাউন্টিং এর টিচার, আমি আমার সামান্য অভিজ্ঞতা থেকে বলছি যে তুমি অ্যাকাউন্টিং এ ভালো করতে হলে নাম্বার ওয়ান কাজ হচ্ছে এই সাবজেক্টটার প্রতি তোমার আলাদা একটা ভালোবাসা তৈরি করতে হবে।
আমি এই সাবজেক্টটাকে ভালোবাসি, এই সাবজেক্টটাকে আমি অনেক পছন্দ করি, এই সাবজেক্টটা করতে আমার ভালো লাগে। মানে তুমি ধরো একদম নিউ কামার এই সাবজেক্টটা, ধরো সায়েন্স থেকে একটা আসছে, বাট তার মধ্যে এই জিনিসটা ভালো, আমার এই সাবজেক্টটা ভালো লাগবে ইনশাল্লাহ। এই যে মনের মধ্যে প্রথমে একটা ফার্স্ট ইমপ্রেশন তৈরি করা যে এই সাবজেক্টটা বোধহয় আমি পারবো। 2 নম্বর কাজ হচ্ছে যেটা বললাম, এটা 1 নম্বরের মধ্যে চলে আসছে, যে আমার আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি অ্যাকাউন্টিং পারবো। আমার বহু শিক্ষার্থী আমি দেখেছি সারা বছর প্র্যাকটিস করে, বাসায় অঙ্ক করে, পরীক্ষার হলে সে অঙ্ক মিলাতে পারে না, তুমি যেটা বললা। তার মূল কারণ হচ্ছে তার আত্মবিশ্বাসের অভাব। সে তার আত্মবিশ্বাস কম, তার পরীক্ষা হল শুরু করার আগে তার মাথার মধ্যে কাজ করে বোধহয় আমার অঙ্ক মিলবে না। তো এই জন্য আত্মবিশ্বাসটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই আত্মবিশ্বাসটা তো এমনি এমনি তৈরি হবে না, আত্মবিশ্বাস তৈরি করতে হলে তোমাকে কিছু কাজ করতে হবে, তাই না? এক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো, পরামর্শ দিব, যে অ্যাকাউন্টিং এটা মুখস্থের কোনো সাবজেক্ট না, যে আমি মুখস্থ করে আসলাম কিছু জার্নাল, এটা দিয়ে আমি জার্নাল করে ফেললাম, লেজার করে ফেললাম, ট্রায়াল ব্যালেন্স করে ফেললাম, আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করলাম, এটা সেই সাবজেক্ট না। মুখস্থ করে অ্যাকাউন্টিং কিছুই পারা যায় না। তাহলে তোমাকে যদি বুঝতে হয়, তাহলে ইউ মাস্ট হ্যাভ দ্য স্ট্রং ফান্ডামেন্টালস। মানে তোমার অবশ্যই ভিত্তিটা অনেক স্ট্রং করতে হবে। ধরো তুমি ফার্স্ট ইয়ারে বা তখন যখন শুরু করলা, তুমি প্রথমে তুমি যদি জাবেদায় চলে যাও তাহলে তো হবে না। তোমার ফান্ডামেন্টালসটা, তোমার বেসটা স্ট্রং করতে হবে। একটা বিল্ডিং, বলো তো একটা বিল্ডিং তুমি 10 তলা বিল্ডিং করবা, তোমার যদি বেসমেন্টটা স্ট্রং না হয় তুমি কি 10 তলা পর্যন্ত যেতে পারবা? তাহলে 10 তলা পর্যন্ত যেতে হলে বেসমেন্ট আমাকে স্ট্রং করতে হবে। আমাদের স্টুডেন্টদের, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে তারা শুরুতেই সবকিছু করে ফেলতে চায়, বাট তার অ্যাকাউন্টিং এর বেসটা স্ট্রং করতে হলে যে কাজগুলো শুরুতে করা দরকার সেই কাজটাই তারা সময় দিতে চায় না। আমার 1 নম্বর পরামর্শ হচ্ছে, তুমি অ্যাকাউন্টিং যখনই শুরু করবা অবশ্যই অ্যাকাউন্টিং এর ফান্ডামেন্টালটা অথবা তোমার বেসটা অনেক স্ট্রং করতে হবে, তারপরে তুমি আস্তে আস্তে আগাবা। হুট করে তুমি জার্নালে চলে যেও না, তুমি আগে শিখো যে অ্যাকাউন্টস গুলো কি কি, ট্রানজেকশন গুলো কি ধরনের ট্রানজেকশন, কোন টাইপের ট্রানজেকশন, এটা কোন কোন এলিমেন্টকে প্রভাবিত করে, সবকিছু আগে শিখে তারপর তুমি জার্নালে যাও। এই জন্য আমি বলছি তোমাদের প্রতি 1 নম্বর পরামর্শ হচ্ছে যে যেহেতু তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণী নিয়ে এখন কথাগুলো বেশিরভাগ হচ্ছে, তোমাদের অবশ্যই তোমাদের বেসটা অনেক স্ট্রং থাকতে হবে। 2 নম্বর হচ্ছে, তোমাকে অ্যাকাউন্টিং এর সাবজেক্টটা শিখতে হলে লজিক দিয়ে শিখতে হবে। লজিক কোনো বিষয় না যে মুখস্থ। ফর এক্সাম্পল, বাকিতে পণ্য ক্রয় করলে ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট মুখস্থ করা যাবে না। কেন পারচেজ ডেবিট, কেন অ্যাকাউন্টস পেয়েবল, তোমাকে অবশ্যই জিনিসটা জানতে হবে। দ্যাট ইজ ইউ মাস্ট নো দ্য লজিক, যে ওয়াই পারচেজ অ্যাকাউন্ট ইজ ডেবিটেড, ওয়াই অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট ইজ ক্রেডিটেড। এই যে এই জিনিসটা, যে লজিকটা তুমি যদি না ধরতে পারো তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টিং শেখা যাবে না। আর একবার তখন তুমি অ্যাকাউন্টিং এর লজিকটা ধরে ফেলতে পারবা, তখন দেখবা তোমার কাছে মনে হবে যে অ্যাকাউন্টিং এত চমৎকার একটা সাবজেক্ট, এতে সব লজিক মেনে মেনে আগায়। এই জন্য দেখবা, আমি দেখছি যে আমাদের অনেক সায়েন্সের স্টুডেন্ট যারা আছে, যারা দেখো 9-10-এ এই অ্যাকাউন্টিং এর কিছুই শিখে আসে না, বাট আমি দেখছি বহু সায়েন্সের স্টুডেন্ট যাদেরকে লজিকটা যারা ধরতে পেরেছে, তারা দেখা গেছে একটা সময় তার 2-3 মাসের মধ্যে কমার্স যারা 2 বছর 9-10-এ পড়ে আসছে তাদের চেয়ে অনেক এগিয়ে যায়। মূল কারণ এটাই, সেই লজিকটা ধরে আগাইছে। তা আমাদের স্টুডেন্টদের এটা একটা বড় প্রবলেম, যে তারা কখনো লজিকটা জানতে চায় না, যে কেন এই ট্রানজেকশনটা এরকম হলো। তোমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করো, আমি দেখছি বেশিরভাগ স্টুডেন্ট মুখস্থ করে যে এর সাথে যোগ হবে, এর সাথে বিয়োগ হবে, কেন যোগ হবে, কেন বিয়োগ হবে, লজিক সে ধরতে চায় না। এই জন্য আমার সেকেন্ড পরামর্শ হচ্ছে, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য লজিক। 3 নাম্বার যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং যেহেতু একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, সরি, যে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। আমরা অনেক স্টুডেন্ট আছে যে মনে করি যে একটা অঙ্ক শিখে গেছি, বইয়ের উদাহরণ দেখে মনে হয় যে না সহজ তো, একদম সহজ তো, পারি। বাট না, অ্যাকাউন্টিং এ এটা হলে যেটা হবে, তুমি যখন অঙ্ক করতে যাবে তখন আর পারবা না। এই জন্য তোমাদের প্রতি পরামর্শ হচ্ছে, অ্যাকাউন্টিং তুমি যতটুকু শিখবা ততটুকু তুমি খাতায় প্র্যাকটিস করো। এবং আবার বলছি, অ্যাকাউন্টিং তারাই ভালো করবে যারা বেশি বেশি প্র্যাকটিস করবে। মানে তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে অ্যাকাউন্টিং বিষয়ে ভালো করা খুব কঠিন। এই জন্য 3 নম্বর পরামর্শ হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু ডু বেটার ইন অ্যাকাউন্টিং, ইউ মাস্ট কন্টিনিউ প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। 4 নম্বর যে কাজটা আমাদের শিক্ষার্থীদের যারা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে তারা প্রথমে ম্যাথ শুরু করে দেয়, থিওরি জানতে চায় না। যে কেন থিওরিটা হচ্ছে ইম্পর্টেন্ট। আসলে আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা এখন তো, তোমাদের এই যে এমসিকিউ হওয়ার পরে এই সমস্যাটা আরো প্রকট হয়েছে, তারা গদবাদা কিছু এমসিকিউ পড়তে চায়, তারা থিওরি পড়তে চায় না। এবং তোমরা যখন অনার্সে যাবা, তোমরা দেখবা যারা আমার
এখানে সিনিয়র স্টুডেন্ট যারা আছে, যারা পাশ করে গেছে, এখন অনার্স বিবিএমবিএ কমপ্লিট করে ফেলেছো, তারা হয়তো এই বিষয়টা এখন আমার সাথে একমত হয়ে যাবা যে থিওরি যদি যার একটা একটা স্টুডেন্ট অ্যাকাউন্টিং এ কত ভালো সেটা তার তার থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখে বোঝা যায়, যে থিওরিটিক্যালি সে কতটা সাউন্ড, ম্যাথমেটিক্যালি কতটুকু সাউন্ড, এটা খুব ইম্পর্টেন্ট আছে, থিওরিটিক্যালি সে কতটুকু সাউন্ড। আমাদের ছেলে মেয়েদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে তারা থিওরি পড়তে চায় না, তারা ডাইরেক্ট ম্যাথে চলে যেতে চায়। এই জন্য আমার পরামর্শ হচ্ছে ইউ মাস্ট স্টার্ট ফ্রম থিওরি, দেন ইউ গো টু দ্য ম্যাথ। থিওরিতে প্রথমে যাও, তারপর ম্যাথে যাও। থিওরি পড়তেই হবে। এই জিনিসটা কেন এইভাবে হলো, থিওরি পড়ো, থিওরি পড়ো, তাহলে তুমি একটা সময় দেখবে ম্যাথে অনেক ভালো হয়ে গেছো। আর 4 নাম্বার যে লাস্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে যদি অ্যাকাউন্টিং এ ভালো করতে চাও তাহলে একটা গ্রুপ স্টাডি করতে পারো তোমরা, একসাথে 3-4 জন মিলে, যারা আসলে ভালো মানের স্টুডেন্ট, যারা আসলে শিখতে চায়, এই ধরনের যদি গ্রুপ স্টাডি করতে পারো, দেখবে একটা জিনিস তুমি জানো না আরেকজন জানবে। এই গ্রুপ স্টাডিটা অ্যাকাউন্টিং এ খুব কাজে দেয়। এই জিনিসগুলো যদি একটু ফলো করা যায় তাহলে আমার কাছে মনে হয় অ্যাকাউন্টিং সাবজেক্টে একটা সময় তোমাদের যে দুর্বলতা, এই দুর্বলতা দূর হবে। এখন আমি সেকেন্ড পার্টে আসি, যে পরীক্ষার হলে তোমরা কি করবে। আসলে আমি কি আলোচনাটা খুব দীর্ঘ করে ফেলছি কিনা? না স্যার, অবশ্যই আপনি কন্টিনিউ করেন স্যার, আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছি। তো দ্বিতীয় যে পার্টে আমি আসতে চাচ্ছি, যে পরীক্ষার হলে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কি করা উচিত। এক্ষেত্রে পরীক্ষার হলে আমি যেটা করতাম, আমার স্টুডেন্টদের ক্লাসে আমি মাঝে মাঝে বলি, তুমি পরীক্ষার হলে প্রথমেই বলো যে আমি আজকে যা করব সব পারবো। মনের মধ্যে একটা বড় একটা আত্মবিশ্বাস তৈরি করে নাও যে আজকে আমি যত অঙ্ক করবো সব পেরে যাব। তুমি পরীক্ষার হলে ঢুকেই মাথার মধ্যে ফ্রেন্ডদের সাথে আলোচনা করে আজকে বোধহয় ফেল, আজকে বোধহয় কোনো অঙ্কই মিলবে না, এই চিন্তা করলে আর অঙ্ক কোনোদিন মিলবে না। আর সেকেন্ড যে জিনিসটা আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে পরীক্ষা স্টার্ট করার সময় তুমি ফার্স্ট পেপার পরীক্ষা দাও আর সেকেন্ড পরীক্ষা দাও, তোমাকে অবশ্যই ওই নাম্বার প্রশ্নটা দিয়ে স্টার্ট করতে হবে যেই চ্যাপ্টারের অঙ্কটা তুমি সবচেয়ে বেশি ভালো পারো। আমাদের কিন্তু এখন এমন না যে ক পার্টের প্রশ্নটা আগে অ্যান্সার করতে হবে তারপর খ পার্ট করতে হবে, তা কিন্তু না। তুমি আর্থিক বিবরণী আগে করতে পারো, খ পার্টের 5টা করতে পারো, বাট আমার পরামর্শ তুমি ওইটা দিয়ে স্টার্ট করো যেটা তুমি সবচেয়ে ভালো দখল আছে যে চ্যাপ্টারটার প্রতি। এক্ষেত্রে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমার হয়েছে, আমার অভিজ্ঞতা আছে, তো আমার ইন্টারমিডিয়েট আমার মনে আছে এমন অনেক হয়েছে যে একটা অঙ্ক মিলে নাই, পুরো নাক দিয়ে কান দিয়ে গরম বাতাস বেরোচ্ছে, এরপরে যে অঙ্ক করতে চাই সেই অঙ্ক আর মিলছে না, তাই না? এমন হয় না? এই জন্য আমি বলছি যে এই জন্য আমি বলছি সবসময় একটা সহজ অঙ্ক, যে সহজ বলতে আমি বলছি যে অঙ্কটা তুমি ভালো পারো এই অঙ্কটা দিয়ে স্টার্ট করো। সবচেয়ে কম প্রিপারেশন যে চ্যাপ্টারটার প্রতি আছে এটার অ্যান্সারটা তুমি যদি অন্যগুলো কমন না পারে লাস্টে দাও। 2 নম্বর বিষয় হচ্ছে তুমি এখন তো তোমরা জানো যে প্রত্যেকটা কোশ্চেনের 3টা পার্ট থাকে, ক খ গ। তুমি সিরিয়ালি এটা লিখবা, ক লিখবা দেন খ লিখবা তারপর গ লিখবা, এটা লিখলে ভালো, যারা তোমাদের খাতাগুলো চেক করবেন তারা তোমার প্রতি আলাদা একটা ভালো একটা ইমপ্রেশন তৈরি হয়। তুমি ক লিখলা, এরপর অন্য একটা প্রশ্নের অ্যান্সারে চলে আবার খ লিখলা, এটা করো না। 3 নম্বর বিষয় যেটা আমি বলবো, অ্যাকাউন্টিং এর তো ছক কাটতে হয়, অ্যাকাউন্টিং মানে ছক, তাই না? ছকগুলো অবশ্যই পেন্সিল দিয়ে কাটবা, স্কেল দিয়ে কাটবা। অনেক ছেলে মেয়ে আমি দেখছি পরীক্ষার হলে কলম দিয়ে ছক কেটে ফেলে, সে হাত দিয়ে ছক কেটে ফেলছে, না, ডোন্ট ডু দ্যাট। তুমি যখন অ্যাকাউন্টিং এ তুমি অঙ্ক করবা, ইউ মাস্ট ইউজ দ্য পেন্সিল অ্যান্ড স্কেল, এবং তুমি এটা যাতে সোজা হয়, দেখতে যাতে সুন্দর লাগে, দৃষ্টিনন্দন হয়, শিক্ষার্থী একজন শিক্ষক যাতে তোমার খাতাটা দেখলে বোঝে যে না স্টুডেন্টটা আসলে ভালো স্টুডেন্ট বোধ হয়। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে যে অঙ্ক অ্যাকাউন্টিং কিন্তু এটা পিওর ম্যাথ না যে 100% হলেই তুমি মার্কস পাবা, না হলে তুমি কিন্তু 0 পাবা, তা না। মনে রাখবো অ্যাকাউন্টিং হচ্ছে এমন একটা সাবজেক্ট, তোমার যতটুকু হবে তুমি ততটুকুই মার্কস পাবা। সো আমার কাছে মনে হয় যে আমরা পরীক্ষার হলে একটা অঙ্ক যদি দেখি যে এটা মিলছে না, আমরা একবার একটু চেষ্টা করি, এটার জন্য আমরা অনেক সময় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি, এরপর ফুল অ্যান্সার করতে পারি না। এই জন্য আমার পরামর্শ হচ্ছে তুমি সবচেয়ে ভালো যেটা পারো এটা অ্যান্সার করো, দেন তারপরে যেটা ভালো পারো, সবচেয়ে কম প্রিপারেশন যেটা এটা সবার লাস্টে অ্যান্সার দাও। আর এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আর্থিক বিবরণীটা অনেক বড় পার্ট হয়, এটা একটু লাস্টে অ্যান্সার করাই ভালো। আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো করতে হলে ভালো পরিশ্রম করতে হবে। আমি পরিশ্রম করতে চাই না, আমি বড় বড় রুই কাতলা ধরতে চাই, সেটা হবে না। মনে রাখবা পৃথিবীতে তারাই সবচেয়ে সফল হয় যারা সবচেয়ে বেশি পরিশ্রম করে। এমন এক্সাম্পল পৃথিবীতে একটা দেখাতে পারবে না। আমি যদি বলি অ্যাকাউন্টিং এ যদি কেউ সফল হয়, এমন এক্সাম্পল একটা দেখাতে পারবে না সে পরিশ্রম করে নাই, অ্যাকাউন্টিং এ 100 সে 90 পেয়ে গেছে, এমন হবে না। মনে রাখবা একটা ছেলে 100 থেকে যে 100 বা 90 পায়, তুমি নিশ্চিত থাকো তার এই 90 পাওয়ার পিছনে যে শ্রম, এই শ্রমটা দেখলে হয়তো যে যে এই যে বলে যে অঙ্ক ভালো পারে না, সে তার শ্রমটা দেখলে সে বুঝতে পারতো তার জন্য সে তার সাধনাটা কি ছিল। সো আমি আবার বলছি পরিশ্রম করতে হবে। অ্যাকাউন্টিং এমন কোনো বিষয় না যে এটা আমি পারবো না, পরিশ্রম করলে অবশ্যই এই সাবজেক্টে অনেক ভালো করার সুযোগ আছে।
এই জন্য বলছি যে আবার লাস্ট পরামর্শ হচ্ছে, তুমি পরীক্ষার হলে কেন পারো না, তার আগে নিজেকে প্রশ্ন করো, আমি কি তার মতো পরীক্ষায় ওরকম মার্কস পাওয়ার মতো উপযোগী হিসেবে নিজেকে গড়ে তুলতে পেরেছি কিনা। যদি না পারো তাহলে তুমি আজকে থেকে স্টার্ট করো যে আমি সামনের ওই দিনে ওইখানে যেতে চাই। আমার যে ফ্রেন্ড 100-তে 90 পায়, আমি 90 পেতে চাই, তাহলে খোঁজ নাও ও দৈনিক কয় ঘন্টা অ্যাকাউন্টিং এর পিছনে সময় দেয়, আমি কি সেরকম সময় দেওয়ার জন্য প্রস্তুত আছি কিনা। আমি শুধু মার্কস পেতে চাই, আমি পরিশ্রম করতে চাই না। মনে রাখবা, তার পক্ষে কখনোই ভালো মার্কস পাওয়া সম্ভব না। তুমি সিস্টেমেটিকলি আগাও, পরিশ্রম করো, অবশ্যই অ্যাকাউন্টিং এ ভালো করবা। থ্যাংক ইউ। জি স্যার, আসলে এই জিনিসটা অনেকের প্রশ্ন ছিল এবং আশা করছি তাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। এবং স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর করে জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ অনেকে আসলে এইটা মানতে চায় না যে তাদের পরিশ্রমে ঘাটতি ছিল, তারা আসলে বলতে চায় হয়তো থাকো, ফেভার করে নাই বা কিছু। কিন্তু আসলে পরিশ্রমটা যে আসলে কি এবং পরিশ্রমটা আমাদের নিজেদের পরিশ্রমটা আমরা কিভাবে মাপতে পারবো, এটাও আপনার বক্তব্যের মাধ্যমে ফুটে উঠলো এবং আপনাকে আসলেই ধন্যবাদ। আর কথায় কথায় আমরা আসলে 1 ঘন্টা 10 মিনিটের উপরে চলে এসেছি, তারপরও আমি যেটা বললাম যে আমরা আপনার কথাগুলো মন্ত্র মুগ্ধের মতো শুনছিলাম। এবং আসলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত কমেন্ট আসছে যে আপনাকে নিয়ে স্যার আপনার বিগ ফ্যান, আপনার গ্রেট ফ্যান। এবং এখানেও কমেন্ট করেছেন মাহমুদা নাজ মুহাম্মদ নাজমুল হক, সে লিখেছেন আমার জীবনের শ্রেষ্ঠ কলেজ শিক্ষক স্যার, খুব ভালোবাসি আপনাকে, মিস করি আপনার ক্লাসগুলো, লিভিং লিজেন্ড। এবং আমাদের প্রোগ্রামের নামের সাথেও এটা মিলে গেল। এবং অনেক অনেক ধন্যবাদ। এরপরে আয়েশা শান্তা, সেও লিখেছেন অ্যাকাউন্টিং এর বেস্ট টিচার, এবং আমরাও সেটা মনে প্রাণে বিশ্বাস করি। পরবর্তীতে আসলে অনেক অনেক কমেন্ট আসছে, এত কমেন্ট নিতে থাকলে আমাদের প্রোগ্রাম আজকে রাতে আর শেষ করা যাবে না। এবং আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবং পরবর্তীতে আমি যদি বলি যে আসলে অনেক অনেক প্রশ্ন ছিল, অনেক অনেক কথা ছিল, কিন্তু এত স্বল্প সময়ে এগুলো কোনোভাবেই কভার দেওয়া যাচ্ছে না। তো তারপরেও স্যার সর্বশেষে যদি আমাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান যে এই কোয়ারেন্টাইনের সময়টা কিভাবে কাটানো উচিত, বা আমাদের উদ্দেশ্য করে আপনাদের যদি কিছু আপনার কিছু সাজেশন যদি থাকতো আমাদের পেজে যারা আছে তাদের জন্য। ওকে, থ্যাংক ইউ। প্রথমে আমি তোমাদেরকে ধন্যবাদ দিতে চাই আবারও, যে আজকে এত চমৎকার একটা সেশন তোমরা পরিচালনা করেছো। আসলে এই সময়টা আমাদের এখন যে সময়টা চলছে, এই সময়টা হয়তো আমরা অনেকে হয়তো সময়টা অযথা নষ্ট করছি। এই সময়টা কিন্তু অনেক ভালো ভালো কাজ করে আমরা সময়টা কাটাতে পারি। যেমন আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলি, আমার বহু কলিগরা দেখলাম এই কাজটা করছে। তুমি এই সময়টা তোমার একাডেমিক যাদের পড়াশোনায় একটু কম সময় আছে, এর বাইরে অন্য যে পড়াশোনাগুলো করার আছে, তুমি যদি বলি যে বিভিন্ন তোমার স্টুডেন্ট হিসেবে তোমার আত্ম উন্নয়ন টাইপের বইগুলো পড়তে পারো, বিভিন্ন ধরনের বইগুলো পড়ার সুযোগ আছে। তোমার তোমার বিভিন্ন মানুষের লেকচার শুনতে পারো ইউটিউবে, এবং নিজের জীবনকে কিভাবে সামনের দিনগুলোতে কোথায় যেতে চাও এই ধরনের বিভিন্ন কোর্স করতে পারো এই সময়টার মধ্যে। এখন তো অনলাইনে বিভিন্ন কোর্স করাচ্ছে খুবই অল্প টাকায়। আমি মনে করি যে এই সময়টা যদি আমরা কাজে লাগাতে পারি, আসলে যে গত 6টা মাস চলে গেছে, আমার বহু ফ্রেন্ড বহু স্টুডেন্ট শুনলাম যে অনলাইনে দেখি যে সার্টিফিকেট পাচ্ছে বা এমন একটা প্রোগ্রাম। অনেকে হয়তো বিভিন্ন ধরনের কম্পিউটার রিলেটেড অনেক কোর্স করে ফেলেছে, অনেকে হয়তো তার আত্ম উন্নয়নমূলক, অনেকে আবৃত্তি শিখেছে, অনেকে হয়তো ইংলিশের উপর কোর্স করে ফেলেছে, অনেকে হয়তো কম্পিউটারের উপর হয়তো অনেকে এক্সেলটা শিখে ফেলেছে, অনেকে হয়তো অ্যাকাউন্টিং এর যে সফটওয়্যার আজকে বললা, জেরো, তারপর কুইক বুক, এগুলো শিখে ফেলেছে, অনেকে হয়তো ধর্মীয় বই নিয়ে অনেক পড়াশোনা করছে। আমি মনে করি যে এই সময়টায় আসলে তোমাদের পড়াশোনার বাইরে এখন অঢেল সময়, এই সময়টা তোমরা এই ধরনের কাজে লাগাতে পারো। আর পরিবারকে সময় দাও। পরিবারকে হয়তো আমরা সারা বছর ব্যস্ত থাকি, এই সময়টা যাতে পরিবারকে আমরা ওই যে সময় দিতে পারতাম না সেটা কিছুটা হলে পোষাতে পারি। আর যারা তোমরা শিক্ষার্থী আছো তারা এই সময় বাবা মার দিকে সর্বোচ্চ নজর রাখো, এবং তোমাদের সামনের দিনগুলো আলো ভালো কাটুক। এবং তোমরা আজকে যারা জয়েন করেছো, আবারও প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি, এবং সামনের দিনগুলো তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থাকো, তোমরা সারা জীবন ভালো থাকো। একজন শিক্ষক হিসাবে আসলে এটাই চাওয়া, সবাই খুব দূর থেকে যেটা আমি বলতে পারি যে ওই যে ও আমার স্টুডেন্ট, তোমরা সেভাবে নিজেদেরকে গড়ে তোলো, আমরা যাতে গর্বিত হতে পারি তোমাদেরকে নিয়ে।
আমাদের জন্য দোয়া করবা। আমাদের কলেজের যারা টিচার আছে প্রত্যেকের জন্য দোয়া করো, যাতে প্রত্যেকে খুব ভালো থাকতে পারে এবং প্রত্যেকে যাতে সুস্থ থাকে। আমি বিশেষ করে আরেকটা কথা বলছি, আমাদের তোমরা জানো সবাই, আমাদের শকত ওসমান স্যার এই করোনার সময় উনি আমাদের ছেড়ে পরকালে চলে গেছেন। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ যাতে তাকে বেহেশত নসিব করেন, এবং আমরা যারা এখন আছি, বেঁচে আছি, আসলে তারা যাতে সুস্থ থাকতে পারি, তোমরাও যাতে সুস্থ থাকতে পারো, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি। সামনের দিনগুলো আবার ভালো সময় চলে আসবে, আবার আমাদের কোলাহলময় আমাদের ক্যাম্পাস পাবো, তোমাদের সাথে সেখানে আবার আনন্দ মুহূর্ত আমাদের সময় কাটবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। আপনার এই শুভকামনা আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, এবং আমাদের জীবনটা আসলে এগুলো, এই সব শুভকামনা এগুলো আসলে আমাদের জীবনের সম্পদ, আমি যদি বলি ভুল হবে না। এবং আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এবং তারই মাধ্যমে আরো সকলে যারা দেখেছেন আমাদের আজকের লাইভ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি জানি অনেকের অনেক প্রশ্ন ছিল, অনেক কিছু বলার ছিল, অনেকের কমেন্ট আসলে পড়তে পারিনি, সেজন্য আমি দুঃখিত। এবং জি, তারও সাথে আমি আরো একটি কথা যোগ করে দিতে চাই যে গত পর্বে আমরা ফয়সাল স্যারকে দেখেছি আমাদের দ্বিতীয় পর্বে, এবং আজকে চতুর্থ পর্ব যেখানে আমরা নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় সালাম স্যারকে। এবং এর মাঝখানে তৃতীয় পর্বে আমরা দেখেছিলাম যে আপনাদের সাথে যোগ দিয়েছিলেন একজন এক্স বিসিসিয়ান, যে বর্তমানে বাংলাদেশের একটি অত্যন্ত ভালো অবস্থায় পৌঁছে গেছেন। এবং অনেকেরই প্রশ্ন ছিল যে শিক্ষকদের মধ্যে কেন ছাত্র এসে ঢুকলো। তো সেই ক্ষেত্রে আমি উত্তরটা এখানে দিয়ে দেই, যদিও আমরা পেজে পোস্ট করেছিলাম এটা টুইটারে, কিন্তু আসলে ওইটা ছিল আমাদের একটি প্রমোশনাল পর্ব, যেটা আসলে আমাদের নেক্সট এই যে এই শনিবার আসছে, সেই শনিবার আমাদের পেজ থেকে চলে আসছে নতুন একটি শো, যেটার নাম ক্যারিয়ার টক্স, এবং সেখানে উপস্থাপনায় থাকবেন আপনাদের অনেক প্রিয় একজন উপস্থাপিকা ফাবিহা তাসনিমা। আশা করছি আমাদের এই শোকে আপনারা যেভাবে সাপোর্ট দিয়েছেন সেখানে তাদেরও দিবেন, এবং আমাদের বিসিসিয়ান এক্স স্টুডেন্টরা যারা বাংলাদেশে বর্তমানে আমাদের বিসিসি নাম গৌরব উজ্জ্বল করে রাখছে, তাদেরকেও পাবেন, এবং তাদেরকেও সেভাবে লাইভে পেয়ে আপনারা অত্যন্ত উৎসাহ দিবেন এবং আপনাদের নিজেদের কাছে অনেক ভালো লাগবে, সেই আশা করেই আমরা সেই প্রোগ্রামটা লঞ্চ করছি। এবং আমাদের আরেকটি কথা একটু ক্লিয়ার করে বলে দিতে চাই যে আমাদের লিজেন্ড টক অলওয়েজ লিজেন্ডদের নিয়ে, আমাদের বিসিসি লিজেন্ডদের নিয়ে। তো সেই ক্ষেত্রে অনেকেই বলেছে যে এখানে কি অন্য কোনো ছাত্র কিংবা অন্য কেউ ঢুকবে কিনা, এটা আসলে কখনোই সম্ভব না। আমাদের এই প্রোগ্রাম আমাদের লিজেন্ড, আমাদের শিক্ষকদের নিয়ে, এবং শিক্ষকদের প্রোগ্রামই থাকবে। এবং আশা করছি সামনের দিনগুলোতে আরো অনেক আমাদের লিজেন্ডদের আমরা পাবো আমাদের সাথে, যেমন আজকে আমরা আমাদের সালাম স্যারকে পেয়েছি। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের সময় দিয়েছেন। এবং এরই সাথে স্যারের কথার সূত্র ধরেই বলছি যে সবাই অবশ্যই কোয়ারেন্টাইনের মধ্যে নিজেকে ভালোবাসবেন, নিজের যে কাজগুলো করা হয়নি সেগুলো করার চেষ্টা করবেন, সময়কে অপব্যবহার করবেন না, ইফেক্টিভলি করবেন সব কাজ, সব সময় ব্যয় অবশ্যই ইফেক্টিভলি করবেন। এবং স্যারের কথাগুলো আশা করছি সবাই মাথায় রাখবেন। এবং আজকের প্রোগ্রামটার ব্যাপারে কারোর কোনো আরো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই করবেন, আমরা স্যারকে সেটা পরবর্তীতে জিজ্ঞেস করে সেইটার রিপ্লাই আমরা কমেন্টে জানিয়ে দিব। এবং সবাই স্যারের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। এরই সাথে আমরা আজকের লাইভ প্রোগ্রামটি 1 ঘন্টা 18 মিনিটে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। শুভরাত্রি সবাইকে।